এসপি আনন্দ আর আপনার সঙ্গে আমি শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আজকের বিষয় কিন্তু একটা অবশ্যই এ রাজ্যে এবং গোটা দেশে উপনির্বাচন এবং সারদায় একের পর এক নতুন তথ্য উদ্ঘাটন। প্রথমেই উপনির্বাচন। আমাদের স্মরণে নেই যে শেষ কবে দেশে এবং রাজ্যের ক্ষেত্রে এতটা বহুস্তরীয় রাজনৈতিক বিশ্লেষণ করা যায় এমন একটা উপনির্বাচনের ফল আমাদের সামনে এসেছে। আমরা প্রথমে সেটাই করব এবং তারপরে সারদা। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যারা আছেন, আমার একদিকে আছেন অধ্যাপক বিমল শঙ্কর নগ্ন, আছেন ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহ, আরেক উদয়নবাবু উদয়ন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, তার পাশে মইদুল ইসলাম অধ্যাপক। অন্যদিকে আছেন বিজেপি নেতা অসীম সরকার, আছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, আছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। আমরা শুরুতেই যেটা বলছিলাম যে বঙ্গে এলো বিজেপি। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, লাভ ইট অর হেট ইট, ইউ কান্ট ইগনোর ইট। বোধহয় বঙ্গের বিজেপি নিয়ে এবার সেই শব্দবন্ধ, সেই প্রবাদ প্রয়োগ করাই যায়। দেখুন, এই জয় বসিরহাটের মানুষের জয়। বসিরহাটে পদ্ম ফুটল, একক শক্তিতে রাজ্যে উত্থান বিজেপির। বসিরহাট দক্ষিণ কেন্দ্রীয় তৃণমূল প্রার্থীকে 1586 ভোটে হারালেন বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য। বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য পেয়েছেন 71,002টি ভোট। তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাস পেয়েছেন 69,416টি ভোট। সিপিএম প্রার্থী মৃণাল চক্রবর্তী 24,884টি এবং কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার 21,958টি ভোট পান। এই জয়ের সুবাদে প্রথমবার একক ক্ষমতায় বিজেপি বিধায়ক হয়ে বিধানসভায় পা রাখবেন শ্রমিক ভট্টাচার্য। আমার দল এবং বসিরহাটের মানুষ এই উভয় মিলে আমাকে বিধানসভাটা দেখতে পাঠিয়েছে। আমি দেখে আসবো, অনেককে নিয়ে যেতে হবে তো, সেই জন্য আগে চেয়ার কে কোথায় বসবেন 2016-তে সেইটা দেখতে আমি যাচ্ছি। 1999 সালে অশোকনগর কেন্দ্র থেকে বাদল ভট্টাচার্যের হাত ধরে রাজ্য বিধানসভায় বিজেপি প্রথমবার খাতা খুলেছিল। সেবার অবশ্য এনডিএর জোট সঙ্গী হিসেবে বিজেপির সঙ্গে ছিল তৃণমূল। সেই নিরিখে এবার একক কৃতিত্বে রাজ্যে প্রথমবার বিধানসভা ভোটে জয় বিজেপির মনোবল অনেকটাই বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। হেরেও সান্ত্বনা খোঁজার চেষ্টা করছে তৃণমূল। দলের তরফে বসিরহাট দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত মুকুল রায়ের সাফাই, লোকসভা ভোটের তুলনায় বসিরহাট দক্ষিণ উপনির্বাচনে বিজেপির ব্যবধান কমেছে। লোকসভা নির্বাচনের ফলাফলে তারা জিতেছিল 30,000 ভোটের ব্যবধানে। এই নির্বাচনে তারা 28,000 ভোট আমরা তাদের থেকে ছিনিয়ে নিয়েছি। বিজেপি অবশ্য পাল্টা তথ্য দিয়ে মুকুলের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে। তাদের স্পষ্ট বক্তব্য, লোকসভা ভোটের নিরিখে এবারের উপনির্বাচনে বসিরহাট দক্ষিণে বিজেপির ভোট কমেছে 1%-ও কম। প্রবল মোদী হওয়ায় 2014 লোকসভা ভোটে বসিরহাট দক্ষিণে বিজেপি পেয়েছিল 38.39% ভোট। এবারের উপনির্বাচনে তারা পেল 37.43% ভোট, অর্থাৎ তাদের ভোট কমেছে 1%-ও কম। এখন যে ভোটটা হয়েছে, এখন কংগ্রেস একটা সার্টেন অবস্থা ভোট ধরে রেখেছে, কিন্তু সিপিআইএম এর ভোটটা ব্যাপকভাবে নিচে নেমে গেছে এবং সে জায়গার সেই বিভিন্ন মানুষকে, আমি এর বাইরে কিছু বলতে পারছি না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সেই মানুষকে ঢুকিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ভোটটা এসেছে কাছাকাছি, আমাদের ভোট মোরাললেস 0.5% কমেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ এও বলছেন, সাধারণত উপনির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন দলেরই প্রাধান্য দেখা যায়। অতীতে বাম আমলেও এমনটাই হতো, কারণ বিধানসভা উপনির্বাচনে শাসক দল ও রাজ্য সরকার পূর্ণ শক্তিতে ঝাঁপাতে পারে, তাদের সব আসনের দিকে নজর দিতে হয় না। এক্ষেত্রে তৃণমূলও তাই করেছিল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে সেনাপতি করে বসিরহাট দক্ষিণে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুলের ঘাঁটি গেড়ে বসিরহাটে পড়ে থাকার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ রায় সহ রাজ্যের 17 জন মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের একাধিক বিধায়ক, সাংসদ বসিরহাট দক্ষিণে চষে বেরিয়েছিলেন। দেব শতাব্দীর তারকা ভাবমূর্তিকেও ভোটযন্ত্রে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছিল তাদের প্রচারে এনে, কিন্তু তাও শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত বাজিমাত করলেন শ্রমিক ভট্টাচার্য। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, সংগঠন ছাড়াও যে ভোটে জেতা যায় তাই প্রমাণ করে দেখালেন শ্রমিক। কারণ তৃণমূল যেখানে বসিরহাট দক্ষিণের সর্বত্র হেভিওয়েট নেতা তারকাদের প্রচারে নামিয়ে পুরো সংগঠনকে কাজে লাগিয়ে ভোটযুদ্ধে জয়ের জন্য ঝাঁপিয়েছিল, সেখানে বিজেপির সাংগঠনিক শক্তি প্রায় ছিল না বললেই চলে। বিজেপির দাবি, বহু জায়গায় ভোটের দিন তারা ক্যাম্প পর্যন্ত করতে পারেনি। এর উপর মোদি ফ্যাক্টরও যে শ্রমিক ভট্টাচার্যকে সাহায্য করেনি তাও পরিষ্কার, কারণ দেশের অন্যান্য রাজ্যে উপনির্বাচনের ফল থেকে স্পষ্ট, লোকসভা ভোটের সময়কার সেই মোদি হাওয়া এখন আর নেই। তাই দুর্বল সংগঠন, মোদি হাওয়া না থাকা, তার উপর শাসকের পূর্ণ শক্তিতে মাঠে নামার পরও বিজেপির হয়ে জয় ছিনিয়ে আনা শ্রমিক ভট্টাচার্যের বড় কৃতিত্ব বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। আর এবার চৌরঙ্গিতে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যাবেন বিধায়ক হিসেবে। তবে এখানেও বিজেপির চমক, দ্বিতীয় স্থানে বিজেপি। বসিরহাটে পদ্ম, চৌরঙ্গিতে ঘাসফুল, উপনির্বাচনে ফল 1-1। চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল জয়ী হল 14,344 ভোটে। তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 38,328টি ভোট, বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি পেয়েছেন 23,984টি ভোট, কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক 23,317টি এবং সিপিএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খান 8,890টি ভোট পেয়েছেন। তৃণমূল বিধায়ক শিখা মিত্রর পদত্যাগের পর চৌরঙ্গি আসনটি ফাঁকা হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে তৃণমূল। তাৎপর্যপূর্ণ বিষয় হল, লোকসভা ভোটের নিরিখে এই আসনে 1000-এর সামান্য বেশি ভোটে এগিয়েছিলেন কংগ্রেস প্রার্থী সোমেন মিত্র। এই প্রেক্ষাপটে চৌরঙ্গি আসন ধরে রাখতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল। যদিও রাজনৈতিক মহলের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল চৌরঙ্গি কেন্দ্রে বিজেপির দ্বিতীয় স্থানে উঠে আসা। কলকাতার বুকে এই উপনির্বাচনে তৃণমূলের জয়ের নেপথ্যে মূলত দুটি কারণ খুঁজে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাদের মতে চৌরঙ্গির ভোটারদের মধ্যে একটা বড় অংশ হিন্দিভাষী। এই হিন্দিভাষীদের ভোট বিজেপি ও কংগ্রেস প্রার্থীদের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ায় সুবিধা পেয়েছে তৃণমূল, কারণ বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি এবং কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক দুজনেই মূলত হিন্দিভাষী। কাউন্সিলর হওয়ায় সন্তোষ পাঠকের স্থানীয়ভাবে নিজস্ব জনপ্রিয়তাও রয়েছে। এছাড়াও পর্যবেক্ষকদের একাংশের মতে লোকসভা নির্বাচনে সোমেন মিত্র প্রার্থী হওয়ায় মুসলিম ভোটের একটা বড় অংশ কংগ্রেস পেয়েছিল, কিন্তু এবার সোমেন কিংবা তার স্ত্রী শিখা না থাকায় সেই ভোটটা তৃণমূলের দিকে ফিরে গিয়েছে। তৃণমূলের জয়ের নেপথ্যে 62 নম্বর ওয়ার্ডও যে বিশেষ ভূমিকা নিয়েছে তাও স্পষ্ট ফল থেকে। লোকসভা ভোটে নিরিখে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে এই 62 নম্বর ওয়ার্ডে কংগ্রেস তৃণমূলের চেয়ে প্রায় 4000 ভোটে এগিয়েছিল, কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে এই 62 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের চেয়ে প্রায় 6000 ভোটে এগিয়ে থেকেছে। এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইকবাল আহমেদ। রাজনৈতিক পর্যবেক্ষকরা আরও বলছেন চৌরঙ্গিতে বিজেপি ও কংগ্রেস দুপক্ষই প্রায় সমান সংখ্যক ভোট পেয়েছে, অর্থাৎ ভোট ভাগাভাগিও চৌরঙ্গি কেন্দ্রে তৃণমূলের জয়ে বড় ভূমিকা নিয়েছে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। শ্রমিক ভট্টাচার্য বসিরহাটের জয়ী প্রার্থী, খানিকক্ষণের মধ্যে এই অনুষ্ঠানে যোগ দেবেন। আমি অসীম সরকারের কাছে আসব। অসীমবাবু, প্রথমেই যেটা জানতে চাইব যে 1999-এর পরে 2014 দীর্ঘ 15 বছর পর বিজেপির কেউ বিধানসভায় পা রাখবেন। আপনি এক্ষুনি বলবেন জনসংঘ, আমি 52, 57, 71 ছেড়ে দিচ্ছি, কিন্তু 80 সালে বিজেপি তৈরি হওয়ার পর এই কেউ বাদল ভট্টাচার্যের পর পা রাখবেন বিধানসভায়। এইখান থেকে এই 1 থেকে 2016-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জের স্বপ্ন দেখা বাড়াবাড়ি না? না, একেবারেই নয়। তার কারণটা হচ্ছে যে বিগত মোদি ঝড়, আমি কতগুলো পার্সপেক্টিভ আপনাকে দিয়ে রাখি। একটু আগেই আপনাদের সংবাদে বলা হলো, এই নিউজ ওভারে বলা হলো যে মোটামুটিভাবে উপনির্বাচন যখন হয় ক্ষমতায় যারা থাকেন তারাই মোটামুটি সেখানে দখল করে থাকেন, অন্তত পশ্চিমবাংলার ইতিহাসে আমরা দেখে আসি। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল উপনির্বাচনে বিরোধীদের জয় কার্যত অসম্ভব এমনটা মনে করা হয়, একটি মাত্র ব্যতিক্রম ছাড়া। তো সেইভাবে যদি সরলীকরণ করে নিয়ে এখানে দুটো আসনই তৃণমূলের জেতা উচিত ছিল, কিন্তু তৃণমূলের দীর্ঘদিনের যে কুশাসন শব্দটাই ব্যবহার করি, দীর্ঘদিন আর কোথায় 3 বছরের কুশাসনই আমাদের কাছে 30 বছর বলে মনে হচ্ছে। তো এই কুশাসনের ফলে মানুষ আজকে এত বেশি ব্যতিব্যস্ত হয়ে গেছেন, মানুষ একটা পরিবর্তন চাইছেন। পরিবর্তন করে এই সরকার এসেছিল, সেই পরিবর্তনটা চাইছেন। এবং পরিবর্তন চাওয়ার জন্য আপনারাও বিভিন্ন সময় কভার করেছেন যে বিজেপিতে কিন্তু বিশালভাবে বিভিন্ন দল থেকে হোক বা অরাজনৈতিক ব্যক্তিত্ব প্রচুর যোগদান করেছেন বিগত 3 মাসের। ইনফ্যাক্ট বসিরহাটের প্রার্থী নিজেই জনপ্রিয় ফুটবলার, আমি স্বীকার করছি। আমি বলছি যে বিজেপি আপনাদের ভাষাতে কিছুদিন আগেও ছিল যে খায় না মাথায় দেয়, এরকম বহু এখানে প্রবক্তারা বলে গেছেন। তো সেই বিজেপিতে বিগত 3 মাসের মধ্যে যে পরিমাণ লোক এসছেন, মানে বিজেপির যে প্রাথমিক সদস্য সংখ্যা এসছেন, কিন্তু উল্টো দিকে আপনার কথাই রিপিট করে বলি যে উপনির্বাচনে শাসক দলের জয়, একদিকে ইলেকশন ম্যানেজমেন্ট করা খুব সহজ, মাত্র 2টো কেন্দ্রে সমস্ত শক্তি কনসেন্ট্রেট করা অনেক সহজ, 17 জন মন্ত্রী গেছেন, যাবতীয় সেলিব্রিটি গেছেন, দেব গেছেন, সেই পয়েন্টে আসছি। সেই পয়েন্টে আসছেন। আপনাদের ক্ষেত্রে শুধু বাবুল সুপ্রিয়, আমাদের ক্ষেত্রে যেটা যে বাবুল সুপ্রিয় ছিল না, এখানে একদিন গেছে। তো আমাদের ক্ষেত্রে যেটা অসুবিধা, আমি সেই শব্দটাই ব্যবহার করলাম যে খায় না মাথায় দেয়, এই বিজেপিকে আটকানোর জন্য তাদের এন্টায়ার 17 জন মন্ত্রীকে এবং তার সঙ্গে আরো অসংখ্য
শান্তি, সাংসদ, তারপর কি নর্তক, গায়ক, বাদক সব পাঠাতে হয়েছে এবং ক্যাম্প করে পড়ে থাকতে হয়েছে। খোলাপোতাতে ক্যাম্প করে তারা ছিলেন। টোটাল ব্যাপারটা ছিল যেটা, যে তারা একটা ধারণা করে নিয়েছেন যে সন্ত্রাস করে জিতবেন। কিন্তু এবার যে কারণেই হোক, নির্বাচন কমিশন সঠিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্যই হোক, বা আমরা তাদেরকে বারবার বলার কারণেই হোক, বিভিন্ন রাজনৈতিক দল, আমরা কেন, সব রাজনৈতিক দলই বলেছেন, যার ফলে যেটা শেষ দিন আমাদের সঙ্গে আলোচনা হচ্ছে, ওরা বললেন আমাদের যে গেটে লাঠিধারী থাকবে, বাইরে সিএপিএফ থাকবে, এবং সেই মুহূর্তে আমরা প্রতিবাদ করব এটা হতে পারে না, গেটে সিএপিএফ দাও, লিঙ্গুইস্টিক প্রবলেম আছে, লিঙ্গুইস্টিক প্রবলেম দূরে দাঁড় করে রাখো, দরকার বললে ডেকে আনা হবে, ডেকে এনে কথা বলা হবে। যখনই, কেন এর আগে লাঠিধারী পুলিশ আমরা দেখে নিয়েছি বিগত লোকসভা নির্বাচনের সময়তে, এবং তার ফলও আমরা দেখেছি 10,568টা বুথে তৃণমূল ছাড়া অন্য 3টি দল 0 থেকে 20-র মধ্যে ভোট পেয়েছে। মানে না, এইবার এই যে তারকা সমাবেশ, মন্ত্রী, সাংসদ এরা নিয়মিত গেছেন, ক্যাম্প গেড়ে পড়েছিলেন, মুকুল রায়ের মতো সংগঠক একেবারে ওখানে থেকে নির্বাচন পরিচালনা করেছেন, সেই জন্যই কি আপনার 30,000-এর লিডটা এই প্রায় 15,000 সামান্য বেশি? সেটা মানতে রাজি নই। প্রথম কথা হচ্ছে যে ভোট পার্সেন্টেজটা কম হয়েছে, ভোট পার্সেন্টেজ সবার পক্ষেই কম, সবার পক্ষেই কম হওয়া উচিত ছিল। দ্বিতীয়ত হচ্ছে যেটা, যে লোকসভার পার্সপেক্টিভ আর বিধানসভার পার্সপেক্টিভ কখনো এক হয় না। এটা মানবেন মোদি হাওয়া এখন স্থিমিত? না, আমি আপনারা উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, আমি আবার বলছি যে মোদি হাওয়াটা ছিল ফর পার্লামেন্ট, হ্যাঁ, পার্লামেন্টের ক্ষেত্রে ওটা ঢেউ এবং কাজ করেছে। এখানে তো বিধানসভায় নিজস্ব পার্সপেক্টিভ থাকে। 30,000 কমলো কেন? বিধানসভার নিজস্ব পার্সপেক্টিভ আছে। বিধানসভাতে আমাকে গতকালও এবিপিতে প্রশ্ন করা হয়েছিল, আমি বলছিলাম যে সর্বক্ষেত্রে যে সারদা কাজ করেছে এটা কাজ করেনি। সারদা কাজ করেছে শুধুমাত্র এলিট পপুলিস বা ধরুন শহরে মধ্যবিত্ত, শহরে নিম্নবিত্ত, এদের মধ্যে সারদা কাজ করেছে। বাকি জায়গায় যেটা কাজ করেছে সেটা হচ্ছে ভয়, ভীতি, সন্ত্রাস, এই একটা আবহ। এই পর্যায়ে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ক্রমশ যারা আজকে টেলিভিশন সেটের সামনে ছিলেন তারা জানেন সকাল থেকে 17,000-এর বেশি ব্যবধানে এগিয়েছিলেন দীপেন্দু বিশ্বাস, সেটা মুহূর্তে লাফিয়ে লাফিয়ে কমতে শুরু করলো। হ্যাঁ, তারপর শেষ এক রাউন্ড বাকি, তখনও 1,500 ভোটে এগিয়েছিলেন দীপেন্দু বিশ্বাস। শহরে টাকি টাউনে ঢুকলেন শ্রমিক ভট্টাচার্য, এবং যত শহরে এসছে আপনাদের ভোট বেড়েছে, কারণ কি? তার কারণ হচ্ছে শহুরে মধ্যবিত্ত বা শহুরে শিক্ষিত মানুষ আজকে বিজেপিকে নিজের কাছে করে নিয়েছেন। তারা নিজেদের পার্টি বলে এটা ভাবতে আরম্ভ করেছেন, এবং তারা শুধু বসিরহাট টাউন বা টাকি টাউন দিয়ে, আমি বামপন্থী ভাষা ব্যবহার করি, বুর্জোইসরা চিরকাল সরকার পরিবর্তন করে থাকে, এবং এই বুর্জোইসদের বলতেই আমরা এই মধ্যবিত্ত সমাজটাকে বুঝে থাকি। কিন্তু গ্রামে 17,000 ডেফিসিট, পশ্চিমবঙ্গের 2016 গ্রামে 17,000 ডেফিসিট ছিল। গ্রামীণ পিপলের মধ্যে একটা বিশেষ কনসেন্ট্রেশন ছিল, সেই কনসেন্ট্রেশনটা আগেরবারও ছিল। আগেরবারও আমার এগেইনস্টে ভোট করেছে, আগেরবারও আমি গ্রামে হেরেছি, শহরে এসে মেকআপ দিয়েছি, এবারেও তাই হয়েছে, গ্রামে। এটা তো লোকসভাতে হয়েছে, আপনি যেটা নাম না করে বলছেন, আমি তথ্যের খাতিরে একেবারে পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে সিপিএম এর যে সংখ্যালঘু ভোট ব্যাংক, তারা সেটা লোকসভায় আমরা দেখেছি সেটা ট্রান্সফার হয়ে গেছে তৃণমূলের দিকে। এক্স্যাক্টলি, এটা তো এবারে বিধানসভার ক্ষেত্রেও তাই একই ঘটনা ঘটে গেছে। একটা বিশেষ রাজনৈতিক দলের ভোট পার্টিকুলারলি ট্রান্সফার হয়ে গেছে, এবং আপনি যদি চৌরঙ্গীর ক্ষেত্রেও দেখেন সেই একই ঘটনা দেখতে পাবেন। একটা বিশেষ রাজনৈতিক দল, কি কারণে আমি জানি না, তাদের ভোট একটা পার্টিকুলার পার্টির দিকে চলে গেছে। আমি পরবর্তী আলোচনা আসবো, তার আগে একবার দ্রুত দেখে নেব যে এই রাজ্যে উপনির্বাচনের বার্তাগুলো কি। ওই যে বলছিলাম বহুস্তরীয় নানা বিশ্লেষণ কি বার্তা দিচ্ছে এই উপনির্বাচনের ফলাফলে। উপনির্বাচনে দেশজোড়া প্রবণতার উল্টো পথে হাঁটল বঙ্গ। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাতের মতো শক্ত ঘাঁটিতে ধাক্কার মধ্যেই পশ্চিমবঙ্গে একক শক্তিতে উত্থান বিজেপির। দুটি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে একটিতে জয়, অপরটিতে দ্বিতীয় স্থানে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে লোকসভা নির্বাচনে দুটি আসন ও প্রায় 17% ভোট পেয়ে রাজ্যে বিজেপি কার্যত প্রধান বিরোধী দল হয়ে উঠেছিল। বিধানসভা উপনির্বাচনে জয় তাতে শিলমোহর দিল। শুধুমাত্র বসিরহাট দক্ষিণ জিতে বিধানসভায় প্রথমবারের মতো চতুর্মুখী লড়াইয়ে পা রাখাই নয়, রাজ্যে প্রধান বিরোধী দলকে তারও একটা সরাসরি প্রতিযোগিতা ছিল এই বসিরহাট দক্ষিণ বিধানসভায়।
আর সেই লড়াইয়ে শুধু তৃণমূলকে হারানোই নয়, সিপিএম এর কাছ থেকে বিরোধী দলের তকমাও এবার কেড়ে নিতে চলল বিজেপি। 2011 বিধানসভা উপনির্বাচনে ধাক্কা খাওয়ার পর এখনো ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, ধাক্কাও সামলে উঠতে পারেনি সিপিএম। একের পর এক নির্বাচনে তাদের ভোট শতাংশ কমছে। বসিরহাট ও চৌরঙ্গি দুই উপনির্বাচনেই সিপিএম প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। চৌরঙ্গি কেন্দ্রের মধ্যে আবার আলিমুদ্দিনও পড়ে, অর্থাৎ যেখানে বসে দলের রণকৌশল স্থির করেন বুদ্ধবিমানরা, সেখানেই সিপিএম এর জামানত বাজেয়াপ্ত। আর লোকসভা ভোটের আগে পর্যন্ত যে বিজেপি রাজ্যে ক্ষীণ শক্তি ছিল, তারাই এখন আন্দোলনের মধ্যে দিয়ে রাজ্যে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছে। সারদা কেলেঙ্কারি নিয়ে মোদী অমিত শাহ রাজ্যে এসে তৃণমূল বিরোধী প্রচার তুঙ্গে নিয়ে যেতে সক্ষম হলেও খোদ সিপিএমেরই একাংশ স্বীকার করে এই ইস্যুতে তারা রাস্তায় নেমে বড়সড় আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ। অন্যদিকে কংগ্রেসও এখন মূলত মুর্শিদাবাদ ও মালদায় সীমাবদ্ধ। এই পরিস্থিতিকে কাজে লাগিয়েই বিজেপি রাজ্যে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ। বিমলবাবুর কাছে আসবো। বিমলবাবু, রসিকতা করে অনেকে বলছেন যে এই বসিরহাটে যে শ্রমিক ভট্টাচার্য জিতেছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠানেও হাজির হবেন, তাতে যত না বিজেপি খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি হয়েছে তৃণমূলের মুকুল রায় বিরোধী অংশ। রীতিমতো SMS চালাচালি হচ্ছে নিজেদের মধ্যে যে বউবাজারে সুদীপের জয়, বসিরহাটে মুকুল রায়ের হার। তৃণমূলের যে দলীয় আমি বলবো না, কিন্তু একেবারে নেতৃত্বের ভেতরের যে টানাটানি খুব স্বাভাবিক, যে কোনো রাজনৈতিক দলে থাকে, এটা বাস্তব। তো সেখানে কি মুকুল বিরোধী গোষ্ঠী বা নেমলি অভিষেক গোষ্ঠী, আপনি খেয়াল করুন যে অমিত শাহকে কমব্যাট করতে কাকে আনা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তো সেইখানে শক্তি সমীকরণে কোনো তফাৎ হবে, কোনো পরিবর্তন হবে না? তৃণমূলের শক্তি সমীকরণ বলতে তৃণমূলের মূল শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তো অস্বীকার করার উপায় নেই। এবং প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দলটা আবর্তিত হয়, এবং তৃণমূল থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নেওয়া হয় বা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেন যে না তৃণমূল কংগ্রেস আমি ছেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু দলের অস্তিত্বের সংকট দেখা দেবে। এটা তো বাস্তব। গোটা দলটা দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল কারিশমা, আমরা এই রিস্তে যাকে বলি, তার মোহিনী শক্তির ওপরে। এখন স্বাভাবিকভাবেই দলে কাকে কোথায় রাখা হবে, কে কি ভূমিকা পালন করবে, অ্যাবসলিউটলি ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার দলের উপর যে প্রাধান্য সেটা একবারে সুনিশ্চিত। এ নিয়ে কোথাও কোনো চ্যালেঞ্জের জায়গা নেই, চ্যালেঞ্জ আসেও নি। এখন এই বসিরহাট নির্বাচনে কি ঘটবে পরবর্তীকালে, মুকুল রায় কতখানি তার ইয়ে থেকে বাইরে চলে যাবেন, সেটা ভবিষ্যতের ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। কারণ এটাও হতে পারে যে দলের মধ্যে সবাইকে নিয়ে আবার সংগঠন নতুন করে শক্ত করতে হতে পারে, কারণ ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির একটা বড় চ্যালেঞ্জ এসেছে তৃণমূলের সামনে। এবং একটা বিষয় মনে রাখবেন, যে জিনিসটা আমরা দেখছি না, সেটা হচ্ছে যে এলাকাটাতে বিজেপি আজকে জিতলো, সেই এলাকাটা ছিল বামেদের দুর্ভেদ্য দুর্গ। একদম ওই বসিরহাটের দুটো কেন্দ্রে সিপিএম কিন্তু 2011-তে জিতেছিল, মোস্তাফা বিন কাসেম এবং নারায়ণ 2011-র ঝড়েও সম্পূর্ণ অক্ষত রেখেছিল সেই এবং এছাড়াও তার পাশে আগের যে হাসনাবাদ কেন্দ্র, যেটা মার্জ হয়ে গেছে, সেখানে গৌতম দেব বরাবর জিতে এসছেন ওখান থেকে। অর্থাৎ ওই অঞ্চলটাতে অলমোস্ট কংগ্রেস বা তৃণমূলের কারোর ঢোকার জায়গা ছিল না, শহরাঞ্চলে কিছু এলাকা বাদ দিলে। যেভাবে সিপিএম সেখানে তার জামানত হারিয়েছে, ধর্মতলায় জামানত হারাবে এটা সকলেই জানে। আপনাদের চ্যানেলে আমি বলে গেছিলাম যে সিপিএম ওখানে সিপিএম এর লড়াই হচ্ছে ধর্মতলায় অন্তত জামানত বাঁচানোর। আমি নিজেই ভাবতে পারিনি বসিরহাটে জামানতটা চলে যাবে। তো এখন থেকে পশ্চিমবঙ্গের 2011-য় সিপিএম পেয়েছিল 36% ভোট, ঠিক 36, এখন থেকে 13, 36 থেকে 13 জামানত জব্দ। কতগুলো নতুন ট্রেন্ড উঠে আসছে, এই ট্রেন্ড অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দলকে তার স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। প্রথম ট্রেন্ড যেটা আমি বারবার বলে এসেছিলাম, যার জন্য আমার যারা বন্ধু বান্ধব বামপন্থীর প্রায় দেখা হলে আমাকে কথায় কথায় মারতে আসতো যে তুমি তীব্র বাম বিরোধী বলে এই ধরনের কথা বলো, কিন্তু আমি যখন একটু বিশ্লেষণ করব তখন একটু নিরপেক্ষভাবে করতে হবে। আমি কিন্তু বিগত 2011 থেকে বলে আসছি বামেরা পশ্চিমবঙ্গে ক্ষয়িষ্ণু শক্তি এবং বামেদের গ্রহণযোগ্যতা
অবস্থা নেই। আজকের এই নির্বাচন এইটুকু প্রমাণ করলো যে বামেরা আইসিইউতে ছিল, সম্ভবত ডেথ সার্টিফিকেট লেখার টাইম এসে গেছে। থাকবে, একটা সংগঠন তো উঠে যেতে পারে না, সব জায়গায় কিছু কিছু সমর্থক থাকবে, কিন্তু একটা পাওয়ারফুল ফোর্স হিসেবে পশ্চিমবঙ্গে সিপিএম, মূলত আমি অন্যান্য বাম দলগুলোর কথা বলছি না, বাম দলগুলো শক্তিও তেমন নেই, সিপিএম এর যে অবস্থা সেটা পশ্চিমবাংলায় আর গুরুত্ব দেওয়ার মতো জায়গায় থাকলো না। পাশাপাশি এটাও মানুন যে লার্জার পিকচার দেখলে এখন আগামী দিনের লড়াই তৃণমূল, সেটাই আমি পরে বলতাম, যে ফাঁকা জায়গাটা বিরোধী রাজনীতিতে ছিল, দ্রুত সেখানে বিজেপি উঠে এসছে। অনেকে একটা কথা বলে যে যেহেতু পশ্চিমবঙ্গে 28% মুসলিম ভোট, ন্যাচারালি বিজেপির চান্স নেই, কিন্তু এর উত্তরে একটা কথা বলি, সব নির্বাচন ক্ষেত্রে 28% মুসলিম ভোট নেই, কিন্তু কিছু কিছু জায়গায় মুসলিম ভোট কনসেন্ট্রেটেড, মুর্শিদাবাদ, মালদা বা ধরুন বীরভূমের কিছু এলাকা, এগুলো কনসেন্ট্রেট আরো কম, সংখ্যাটা আরো কম। 28% 125টা বিধানসভায় নয়, কোথাও 10, কোথাও 15, কোথাও 51, এরকম আছে। এখন কথা হচ্ছে যে ন্যাচারালি বিজেপির একটা ফাঁকা জায়গা আছে এবং বিজেপি সেই জায়গাটা নেবে, অস্বীকার করার উপায় নেই। এখন তৃণমূলের সামনে চ্যালেঞ্জ হচ্ছে সেই জায়গাটাকে কিভাবে সে আটকাবে, কারণ এইটা আটকাতে না পারলে যেটা হতে পারে 2016 সালে বিজেপি সাংঘাতিক চ্যালেঞ্জ নিয়ে চলে আসতে পারে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটা আমার মনে হয়েছিল যে কংগ্রেস দলের অবস্থা আরো খারাপ হবে, কিন্তু সর্বভারতীয় এই যে ফলাফলটা দেখলাম তাতে আমার যা মনে হলো যে পশ্চিমবঙ্গে একটা অবাম রাজনীতির ধারা শুরু হচ্ছে, কংগ্রেসকেও একদম মুছে দেওয়া যাবে না। কারণ সর্বভারতীয় রাজনীতিতে যদি কংগ্রেস বুয়েন্ট অবস্থায় থাকে, ভাসমান অবস্থায় থাকে, তাহলে একবারে পশ্চিমবাংলাতে উঠে যাবে এরকম কথা বলা ঠিক হবে না, বুয়েন্ট অবস্থায় থাকবে। যাই হোক না কেন, আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি মূল ধারাটা হবে অবাম ধারা, বামপন্থী রাজনীতির প্রায় পতন। বামপন্থীরা তো থাকবে, নিশ্চয়ই লড়াইটা করবে। আমার ধারণা সংসদীয় রাজনীতির পথ ছেড়ে হয়তো রাস্তাঘাটে ফাইটিং এ যেতে হবে, কিন্তু পশ্চিমবঙ্গের মূল রাজনীতি এবারে অবাম রাজনীতি। পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নীতির উপস্থিতি সত্ত্বেও কি করে পশ্চিমবঙ্গ অবাম হবে সেটা আমার যথেষ্ট না। মমতা বন্দ্যোপাধ্যায় নীতিটা, তিনি মূলত নিজেকে বাম বললেও আপনি যদি ঠিক মূল নীতি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কি করে কমিউনিস্ট বলবেন? উনি অবাম রাজনীতি করেন, ব্যাকগ্রাউন্ড তো থাকে না। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাম এবং বাম মনোভাব সম্পন্ন, অন্যদিকে ডান রাজনীতির যদি একটা মানে পোল হয় তাহলে সেটা নিঃসন্দেহে বিজেপি। এখন শুনুন, এখনকার রাজনীতিতে আমি বরঞ্চ এরকম ভাবেও দেখতে রাজি আছি যে বাম এবং ডানের একটা শক্তি এখনকার রাজনীতিতে স্ট্রিক্ট বাম স্ট্রিক্ট ডান এই জায়গাটা অনেকটা কমে এসেছে। আপনি বলতে পারেন বিজেপি কিছুটা দক্ষিণপন্থী দল, তাদের মধ্যে অতটা বামপন্থা নেই, কিন্তু বাকি সব দল ইনক্লুডিং কংগ্রেস তাদের ভাবনা চিন্তার মধ্যে কোনো না কোনো সময় একটু বামপন্থা ঢুকে পড়ে। সেই অর্থে বসিরহাটে শেষ রক্ষা হলো না কেন? আমার শেষ বসিরহাটে শেষ রক্ষা হলো না, 17 জন মন্ত্রী, এত সাংসদ, সেলিব্রিটি, কি না হয়েছে না, তার একটা বড় কারণ হচ্ছে বসিরহাটে যে 30,000 ভোটের লিড ছিল, সেই 30,000 ভোটকে একেবারে নামিয়ে আনাটা খুব সহজ কাজ ছিল না, কিন্তু তৃণমূলের এখানে সবচেয়ে বড় সাফল্য ওটাকে 1,500-এ নিয়ে এসছে। আমি মনে করি এটাই সবচেয়ে বড় সাফল্য, 1,500-এ নিয়ে এসছে। তখন মোদির হাওয়া ছিল, কিন্তু মোদির হাওয়া এখন নেই। কিন্তু একটা জাতি দেখুন কোন প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে এই দুটো আসনে ভোট হলো, সারদা নিয়ে তুলকালাম চলছে, চারদিকে তুলকালাম। কিন্তু উল্টোটা বলুন, মোদির গুজরাটে আজকে 9টার মধ্যে 9টায় জিতেছিলেন, আজকে 6টায় এসে দাঁড়িয়েছে। আপনি রাজস্থানে দেখুন, ওদিকে ইউপিতে দেখুন 11টা 3টে এসে দাঁড়িয়েছে। তো আমি বলছি জাতীয় ক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর তো আছে। রাজস্থানে 4টে 1টা দেশে দাঁড়িয়েছে। আপনি মানুন না মানুন, সারদা একটা ফ্যাক্টর, সারদা একটা প্রভাব ফেলেছে, কিন্তু অদ্ভুত ভাবে সারদার এফেক্টটা অনেক বেশি চৌরঙ্গিতে পড়া উচিত ছিল, চৌরঙ্গিতে সেভাবে পড়লো না, তাহলে নয়না দাস 14,000-এর বেশি ভোটে জিততেন না। তাই এবারে রেজাল্ট কিছু নয়না, সরি দাস তো আগে ছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি এতটা বেশি ভোটে জিততেন না। তো স্বাভাবিকভাবেই একটু পিকুলিয়ার ট্রেন্ড এসেছে, কিন্তু কতগুলো বিষয় স্পষ্ট। আমি 1-2 করে বলে যাই। 1, পশ্চিমবঙ্গে অবাম রাজনীতির একটা ধারা শুরু হলো। 2, প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি উঠে আসছে। আগামী পুরসভা নির্বাচন, কলকাতা পুরসভা নির্বাচনে লড়াইটা হবে মূলত বিজেপি এবং তৃণমূলের মধ্যে। 2016তেও কিন্তু সেই একই লড়াই হতে চলেছে তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির যে মানে চরিত্রগত বদল, সেটা কিন্তু এই নির্বাচনে বোঝা গেল ঘটে গেছে অনেকটাই। আমরা দ্রুত একবার দেখে নেব দুটো অংশের মত। একেবারে শাসক দলের ভেতর থেকে উঠে আসছে মুকুল বিরোধী গোষ্ঠীর বক্তব্য যে এই নির্বাচনে মুকুল রায় দলকে পাশ করাতে পারলেন না। বসিরহাটে তিনি নিজে দায়িত্ব নিলেন, অথচ দলীয় প্রার্থী জয়ী হলেন না। পাশাপাশি তার সমর্থকেরা বলছেন যে লড়াই তিনি করেছেন এবং তার নেতৃত্বে দল করেছে, সেটা অভিনন্দনযোগ্য। দেখুন, ভোটের ফল বলছে উত্তর 24 পরগনার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী।
যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ একে ঘুরিয়ে মুকুল রায়ের হারও বলছে, কারণ এই কেন্দ্রে দলের দায়িত্বে ছিলেন মুকুলই। অনেকদিন ধরেই মাটি কামড়ে পড়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। লোকসভার নিরিখে বিধানসভা উপনির্বাচনে বিজেপির ব্যবধান কমেছে বলে মুকুল রায় সাফাই দেওয়ার চেষ্টা করলেও তৃণমূলের একাংশ কিন্তু বলছে মুকুল হাত দিলে জয় ছাড়া আর কিছু আসে না। দলের শীর্ষ নেতৃত্বের এই ধারণা অন্তত ভাঙল। এবার হয়তো তারা বুঝতে পারবেন, আর যাই হোক মুকুল রায় অপরিহার্য নন। সূত্রের খবর, তৃণমূলের একাংশ মুকুলের নেতৃত্বে বসিরহাট দক্ষিণে দলের হারে খুশি। তাদের ধারণা এবার কিছুটা হলেও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাপট হয়তো কমবে। বসিরহাটে হার নিয়ে মুকুলের উদ্দেশ্যে ধেয়ে আসছে কটাক্ষ। উনি কেন ওই বিধানসভাটা বের করতে পারলেন না? যে বিধানসভার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনার ঘাড়ে ছেলেছিলেন, যে আরেকবার প্রমাণ করো যে তুমি মানুষের সঙ্গে আছো। কিন্তু আমরা অনেক দিন দিয়ে বলছিলাম যে উনি মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে। তৃণমূলের একাংশ এও বলছে, মুকুল রায়কে বসিরহাট দক্ষিণের দায়িত্ব দেওয়ার পরিবর্তে যদি জেলার নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের ওপরই এককভাবে দায়িত্ব ছাড়া হতো তাহলে হয়তো ভালো হতো। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের আবার মত, মুকুল রায় বসিরহাট দক্ষিণের দায়িত্ব পাওয়ায় এই কেন্দ্রের উপনির্বাচনে বিরোধীরা সারদা অস্ত্রকেও ভালোভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছিল। কিন্তু বসিরহাট দক্ষিণে মুকুল রায় দলকে সাফল্য এনে দিতে না পারলেও চৌরঙ্গিতে জয়ী হল তৃণমূল। দলের কেউ কেউ এর কৃতিত্বটা কিছুটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে রাজি, কারণ চৌরঙ্গিতে অমিত শাহের সভার পাল্টা জবাব দেওয়ার জন্য তাঁকেই এগিয়ে দিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বিরোধীদের অনেকে আবার চৌরঙ্গির জয়কে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয় বলছেন, যা ঘুরিয়ে বসিরহাট দক্ষিণে হার নিয়ে মুকুল রায়কে খোঁচা কিনা তা নিয়েও কৌতূহলী রাজনৈতিক মহল। তৃণমূলের জয় যতটা না তৃণমূলের পার্টির জয়, তার থেকে অনেক বেশি জয় এমপি সুদীপ ব্যানার্জির, কারণ তিনি এলাকাটা নার্সিং করেন, তিনি ওখানকার স্থানীয় এমপি। রাজনৈতিক মহলের একাংশের মতে সারদা আইআরসিটিসি চুক্তি নিয়ে মন্তব্য করে ইতিমধ্যেই কিছুটা বেকায়দায় পড়েছেন মুকুল রায়। আমার কিছু জানা নেই, কারণ হচ্ছে এই চুক্তিগুলো যখন হয় তারপরে আমি যখন নিয়েছি তার আগে চুক্তি হয়েছে, চুক্তি নিয়ে ক্যাগ আছে, রেলওয়ে অডিট আছে, এভরিথিং আছে, সুতরাং স্বাভাবিকভাবেই নেই। এই পরিস্থিতিতে তাঁর নেতৃত্বে বসিরহাট দক্ষিণে হার মুকুল রায়কে তৃণমূলের অন্দরে কোণঠাসা করে দেয় কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ। আমি মান্নানদার কাছে আসবো। মান্নানদা, অনেকে বলছেন যে নয়না বন্দ্যোপাধ্যায়কে প্রদেশ কংগ্রেসই বিধানসভায় পাঠালেন, তার কারণ তৃণমূল বিরোধী যে অবাংলাভাষী ভোট সেটাকে নিখুঁতভাবে, সেই বাঁদরের পিঠে ভাগের গল্পের মতো নিখুঁতভাবে সন্তোষ পাঠক এবং রিতেশ তিওয়ারির মধ্যে ভাগাভাগি হয়েছে। কিরাম ভাগাভাগি হয়েছে? ফল কি বলছে? বিজেপি 23,984টি ভোট পেয়েছে, 23,317টি ভোট পেয়েছে আপনাদের প্রার্থী সন্তোষ পাঠক। সুতরাং এই ভোট ভাগাভাগিটা না হলে নয়না বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা অনেক কঠিন হতো। এই হিসেবটা আপনারা করেন? তোমাদের একটা প্রবলেম হচ্ছে তোমরা সব তাত্ত্বিক আলোচনাগুলোকে এমনভাবে দাও, মানে ফল থেকে ফল বিশ্লেষণ বেশি তাত্ত্বিক, বাস্তবের সঙ্গে তত্ত্বের অনেক ফারাক আছে। এটা বলুন। আমি তোমার কতগুলো উদাহরণ দিচ্ছি। ফার্স্ট হচ্ছে তোমরা একটা উপনির্বাচনের ফলাফলকে নিয়ে আমূল গুরুত্ব দিচ্ছ, কেউ শেষ হয়ে যাচ্ছে, কেউ বোধহয় এটা একটা বিরাট যাবো। অসীমবাবুর কথা শুনে মনে হলো যে 2017 সালে বোধহয় চিফ মিনিস্টার হবে, আমরা শ্রমিককেও বলিয়ে দিল। গোটা দেশে এখন কংগ্রেসের সমস্ত নেতা, আপনার আমি দেখিয়ে দেবো, সবাই মোদির পতন দেখে ফেলছে। আমি বলছি যদি তৃণমূল দুটো আসনে হারতো আপনারা কি করতেন? না না, পশ্চিমবাংলার রাজনীতি আমি তোমাকে বলছি, তুমি সুমন, তুমিও তো জানো অনেক কিছু। এই পশ্চিমবাংলার রাজনীতিতে যখন 69 সালের আগে যখন কংগ্রেস যখন একদম শেষ হয়ে গেছিল, 67 সালে তো কংগ্রেসের প্রচন্ড ডিব্যাকেল হয়, জয়নবাবুরা জানেন। তখন ইলাপাল চৌধুরী লোকসভায় দাঁড়ালেন কৃষ্ণনগর থেকে, হ্যাবক ভোটে জিতে এলেন ইলাপাল চৌধুরী, কৃষ্ণনগর লোকসভায় দাঁড়ালেন। তারপরে কিন্তু আমরা বিধানসভাতে একটা সিটে সেখানে জিততে পারলাম না ওই লোকসভার মধ্যে।
77 সালের পরে 78 সালে যখন কংগ্রেসের ডিব্যাকেল হলো, তখন দেখা গেল যে কংগ্রেস একটা তৈরি হলো, আবার কংগ্রেস আই একটা তৈরি হলো, আমরা কংগ্রেস আই। জয়পুরে অর্থাৎ পুরুলিয়ার জয়পুরে একটা উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী জামানত বায়াত হয়ে গেল। তখন সবাই বলে ইন্দিরা গান্ধীর দলটা তো শেষ হয়ে গেছে, ও দলটা তো হবে না, সব কংগ্রেসে চলেছে, আমাদের কিছু লোক এমএলএও চলে গেলেন সব কংগ্রেসে, যাবে না। এবং তারপরে 79 সালে 80 সালে যে লোকসভা নির্বাচন, প্রিয়রঞ্জন রাসমণি গিয়ে পুরুলিয়াতে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখলেন 28,000 ভোট পেলেন ওখানে টোটাল, এই 14,000 ওখানে, এখানে 28,000 ওখানে 14,000 ভোটে। আমার এই ফিগারটা নিয়ে একটু ঘটনা হতে পারে না, আপনার এই বক্তব্যে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হতে পারে, কিন্তু আমি কংগ্রেস বাস্তবটা কি দেখেছি, বলবেন? আমি বাস্তবটা দেখেছি যে সেটি হচ্ছে। এবার তোমাকে একটা কথা বলছি যে আমরা ভোট করতে গিয়ে আমি দেখেছি 96 সালের পর থেকে, 98 সালে বিজেপি হওয়ার পর থেকে, বিজেপি তৃণমূল অ্যাডজাস্ট হওয়ার পর থেকে মানুষের মধ্যে একটা ধারণা হয়েছিল যে সিপিএম কে ডিফিট দিতে পারবে একমাত্র মমতা ব্যানার্জি। কংগ্রেসের লোকেরা যখন অ্যাডজাস্টমেন্ট হয়নি তখনও ভোট দিয়ে দিচ্ছে তৃণমূলকে, তারা কংগ্রেস করছে, ভোট দিয়ে দিচ্ছে তৃণমূলকে, কংগ্রেসের ফ্ল্যাগ ব্যাচ পরে ভোট দিচ্ছে বিজেপির লোকেরা। তাদের মধ্যে একটা ধারণা হচ্ছে যে একমাত্র তৃণমূল কংগ্রেস ডিফিট দিতে পারে, মানে মমতা ব্যানার্জি সিপিএমকে। 2011 সালের ভোটে দেখবে বিজেপির টার্ম এটা কত কমে গেল, পার্সেন্টেজটা কমে গেল। তার মানে বহু বিজেপির সমর্থক, আমি এর আগে চ্যানেলে অনেকবার বলেছি, তত কথা তার সঙ্গেই বলেছি আমি, যে বহু বিজেপির সমর্থক সেদিন কিন্তু তৃণমূলের প্রার্থীকে ভোট দিয়েছিল বা এমনকি কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছিল। কারণ হচ্ছে তারা একটা মনে করেছিল যে অনলি তৃণমূলের নেতৃত্বে যে ফ্রন্ট, তারাই ডিফিট দিতে পারবে সিপিএমকে। এখন তৃণমূলের বিরুদ্ধে মানুষের এত রাগ, এত ক্ষোভ, এত যে মানুষের একটাই আছে, সেটাতে সর্বত্র একটা করেছে, তার ধারণা হয়েছে যে একমাত্র বোধহয় বিজেপি ডিফিট দিতে পারবে তৃণমূলকে। যেখানে কনফিউজড হয়ে গেছে সেখানে ভোটটা ভাগাভাগি হয়ে গেছে। আজকের যে অসিত মজুমদার আমাদের ক্যান্ডিডেট ছিল, তার এবারে জামানত বায়াত হয়ে গেল, যেটা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে হয়নি বসিরহাটে। 52,000 ভোট পেয়েছিলেন, বললাম তো 52,000 ভোট পেয়ে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে হয়নি। আর এবারে সেই অসিত মজুমদারের জামানত বায়াত হয়ে গেল কংগ্রেসের সিম্বল নিয়ে দাঁড়িয়ে। কারণ হচ্ছে ওখানে 30,000 ভোটের লিড ছিল বিজেপি, মানুষ একটা ধারণা করলো যে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে, আর ওখানে কনফিউশনটা হলো না, এখানে কনফিউশনটা হয়ে গেল। যার ফলে রিতেশ তেওয়ারি এবং আমাদের সন্তোষ পাঠক দুটো ক্যান্ডিডেট খুব টাফ ক্যান্ডিডেট, এবং দুটো ক্যান্ডিডেট খুব ভালো ক্যান্ডিডেট হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে এই দুটো ক্যান্ডিডেট থাকাতে মানুষের ভোটটা ভাগাভাগি হয়ে গেল। আমি তো এক্স্যাক্টলি মান্নানদা এটা দিয়ে শুরু করলাম, যে দুজন ক্যান্ডিডেটের মধ্যে ভোটটা নিখুঁতভাবে ভাগাভাগি হয়ে গেল। এই ভাগাভাগিটা হওয়ার জন্যই নয়নার বেনিফিট, একদম এইটাই তো এটা আমি তোমার সাথে একমত। কিন্তু ভোটটা ওই কি হচ্ছে না, কিন্তু আমি একটা ইফ বাটের প্রশ্ন বলি, যে এখানেই ধরা যাক সোমেন মিত্র বা শিখা মিত্র দাঁড়ালেন, তাহলে তো একটু বেটার পজিশন হতে পারতো। কি হতো? সংখ্যালঘু ভোট না, সংখ্যালঘু ভোটের ভাবে দেয় না। সংখ্যালঘু ভোট একটা জিনিস হচ্ছে, কিছুটা ভোট বেশিরভাগই মানে অ্যান্টি বিজেপি আছে, সেই ভোটটা হচ্ছে কি তারা বিজেপিকে, সবটাই না, কিছু কিছু একটা পাঠাচ্ছে। তুমি 62 ওয়ার্ডের দেখবে যে গতবারে সোমেন দাখনের লিড দিয়েছিল, কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল বলে। এবারে ওরা ভাবলো যে তাহলে বোধহয় বিজেপি জিতে যাবে, বিজেপি যদি জিতে যায় বিজেপিকে আটকাতে কংগ্রেস পারবে না। কিন্তু মান্নানদা 4 মাসের মধ্যে এই চৌরঙ্গী সোমেনদাকে লিড দিয়েছিল, তৃতীয় 1 নম্বরে সোমেন মিত্র, 2 নম্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, 3 নম্বরে বিজেপি প্রার্থী রাহুল সিনহা। সোমেন মিত্র, তো আমি বলছি 31% থেকে আজকে 24%, 4 মাসের মধ্যে। না, একটা কংগ্রেসের তো ডিব্যাকেল হলো 4 মাস আগে। তো কংগ্রেসের ন্যাশনাল লেভেলে কংগ্রেস গভর্নমেন্ট আছে, তার তো একটা পরে তখন থেকে ভাবেন যে কংগ্রেস 44 এসে দাঁড়িয়ে তার একটা কারণ আছে, শিয়ালদা কেন্দ্রে সোমেন মিত্রের ব্যক্তিগত প্রভাব আছে, ওরা বড় অংশ চৌরঙ্গিতে ঢোকানো। তারপর আমি যেটা বলছি, কংগ্রেসের যেটা তখন একটা সুবিধা হয়েছিল, কংগ্রেসের যে কম্পোজিশনটা, তার মধ্যে ছিল বউবাজার কনস্টিটিউয়েন্সি এবং শিয়ালদা কনস্টিটিউয়েন্সি 3টে ওয়ার্ড, এটা ছিল। বউবাজার কনস্টিটিউয়েন্সি যেটা ছিল 51, এটা এইটা সোমেন মিত্র যখন 72 সাল থেকে মেলে তখন থেকে তার মধ্যে ছিল। যার ফলে সোমেন মিত্রর পুরনো কনস্টিটিউয়েন্সিতে এতদিন নার্স করা একটা ক্যান্ডিডেট, সে কিন্তু দাঁড়িয়ে ওখানে করেছে। এবারে যদি সোমেন মিত্র দাঁড়াতো তাহলে অনেকে বলছে জিতে যেত, অনেকে বলছে, কিন্তু সেটা জিতে যেত না। কারণ যে 1,500 ভোটে আমরা লিডটা দিয়েছিলাম, সেইটা তো একটা আমাদের ন্যাশনাল লেভেলের ডিব্যাকেলের পর একটা তো ইরোশন তো হবেই, সঙ্গে সঙ্গে এখন সেটা যে মেকআপ দেবো তা হতে পারে না। আমি দ্রুত একবার মান্নানদাকে থামাবো, দেখে নেবো ইদ্রিস আলী বসিরহাট থেকে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তিনি এই বসিরহাট হারের কারণ হিসেবে দায়ী করছেন দলের অন্তর্দ্বন্দ্বকে। সাংসদ ইদ্রিস আলী, তৃণমূল সাংসদ ইদ্রিস আলী কি বলছেন দেখাবো।
দলের মধ্যে কোনো অনৈক্যের বিষয় ছিল যে কারণের জন্য এই হলে মুখোমুখি হতে হলো? এটা অনেকেই বলছেন যে কিছু কিছু মানুষ তাদের অনৈক্য শুধু নয়, তারা চেষ্টা করেছিল কিছু কিছু যে তারা এই ভোটে না যেতে। আমরা তাদের চিহ্নিত করছি। হ্যাঁ, চিহ্নিত করছে এবং অনেকেই বলছেন বিমলদা পরিষ্কার ইঙ্গিত না, ঠিকই, সেটা যেহেতু উনি ফিল্ডে কাজ করেন ন্যাচারালি উনি নিশ্চয়ই জানেন সেগুলো। এবং তৃণমূল কংগ্রেসে যে কোনো ক্ষেত্রে লোকাল লেভেলে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে সে তো অস্বীকার করার উপায় নেই, কারণ দলটা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেয়েছে এমনভাবে যে সমস্ত দলের সকলে এসে হাজির হয়েছে। ফলে কোথাও কোথাও নতুন এবং পুরনোদের মধ্যে লড়াই, কোথাও বিভিন্ন বলবেন না অন্তর্ঘাত বলবেন, অন্তর্ঘাত করে নির্বাচনে হারিয়ে দেওয়া যায় এতটা সহজ সরল নীতি মানে ভাবনায় আমি বিশ্বাস করি না। একজন নেতা অন্তর্ঘাত করে হারিয়ে দিলেন, যেরকম একবার তপন সিকদার জিতে বলা হলো যে সুভাষ চক্রবর্তী নাকি জিতিয়ে দিয়েছিলেন, অতি হাস্যকর কথাবার্তা। সুভাষ চক্রবর্তী যেটা করেছিলেন সিপিএম ওখানে যেভাবে জিততো ওভাবে উনি গা লাগাননি, এইটুকু আপনি অন্তর্ঘাত পরের বছরও জিতলেন। সিপিএম যেভাবে জিততো সুভাষ চক্রবর্তী সেটা আর করেননি আর কি। একটা অনেকদিন পরে আমরা একটা নতুনত্ব দেখেছি, কোন রাজনৈতিক দলই এবারে নির্বাচনের রিগিং এর অভিযোগ আনেনি। কোন রাজনৈতিক দলই বলেনি যে এবার আমরা নির্বাচনটা ভোট দিতে পারিনি বা এ করতে পারি না। এইবারই প্রথম বহুদিন পরে আমার অন্তর রাজনৈতিক জীবনে অনেকদিন পরে আমি দেখলাম যে সমস্ত রাজনৈতিক এর আগে একটা নির্বাচন হয়েছে যেখানে এরকমই ভোট হয়েছে। আমি আলোচনা আসবো, তার আগে দ্রুত একবার দেখবো শ্রমিক ভট্টাচার্য বসিরহাট থেকে বিজয়ী প্রার্থী। শ্রমিক ভট্টাচার্য কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানেও হাজির হবেন। দেখবো শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক ইতিহাস। এককভাবে লড়াই করে প্রথমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি বিধায়ক শ্রমিক ভট্টাচার্য। রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল ছাত্রাবস্থাতেই। প্রথমে বিচ্ছিন্নতাবাদী বিরোধী আন্দোলনে সামিল হন, সেই পথে হাঁটতে হাঁটতেই আকৃষ্ট হন আরএসএস মতাদর্শে, নজরে পড়ে যান নেতৃত্বের। 1985 সালে বিজেপিতে যোগ দেন শ্রমিক ভট্টাচার্য। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি দলের যুব সংগঠন যুব মোর্চার তরফে পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন। 2004 সালে তিনি পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক হন। পাশাপাশি রাজ্য বিজেপির মুখপাত্রও করা হয় তাকে। কয়েক মাস আগের লোকসভা ভোটেও বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী বসিরহাট দক্ষিণ কেন্দ্রে প্রায় 32,000 ভোটে এগিয়েছিলেন তিনি। এই তথ্যকে সামনে রেখেই ঝাঁপিয়েছিল বিজেপি। তাদের বিশ্বাস ছিল বসিরহাট দক্ষিণে এবার পদ্ম ফুটবে। ঘাসফুলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বসিরহাট দক্ষিণে সত্যি পদ্ম ফুটল শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে। এবিপি আনন্দ। মান্নানদা, এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন, লাইন অ্যাড করে দিই মান্নানদার একটা কথার প্রেক্ষাপটেই, তারপরে উনি বলবেন যে আমি একদম একমত হতে পারলাম না তিনি যেভাবে এইটাকে তাদের পরাজয়কে বা এইটাকে সহজ সরল ভাবে নিচ্ছে। আমি শুধু একটাই প্রশ্ন করব, আজকে যদি চৌরঙ্গিতেও তৃণমূল হারতো আপনার অ্যাটিটিউড কি হতো? আপনার তো ছিঁড়ে খেয়ে ফেলতেন। তাই তৃণমূলের জয়টাকে ছোট না করাটাই ভালো। আপনি আমার বক্তব্যটা বুঝলেন না, তাহলে শোনেননি। আমি কিন্তু বলেছি অ্যান্টি তৃণমূল হাওয়াটা প্রচন্ড ভাবে ছিল, মানুষ কনফিউজ হয়ে গেল কি করে। আমি কি বলি, আমি তো বলেছি আমার কথাটা কমপ্লিট করতে দিন, আপনি তো মুশকিল শুনবেন না। মানুষ কনফিউজড হলো যে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না কংগ্রেস তৃণমূলকে হারাতে পারবে। এই কনফিউশন থেকে ভোটটা একদম শার্পলি এমন ভাবে ডিভাইড হয়ে গেল, যার ফলে নয়না ব্যানার্জি সেখানে জিতে গেল। আপনি কি মনে করেন বর্তমান কংগ্রেসের যে অবস্থা তাতে কংগ্রেসের প্রতি সামান্যতম আশা থাকা সম্ভব যে কংগ্রেস তৃণমূলকে হারাবে? ওটা তো বিজেপির দিকে যাবে। কিছুটা সন্তোষ পাঠক তার ওয়ার্ডে সুইপ করেছেন, আর কোথায় কি করেছেন? পুকুরের জল যদি সমুদ্রের জলের সঙ্গে তুলনা করে, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? আপনি আপনার দলকে ভালোবাসেন, আমার আপত্তি নেই, আপনার অধিকার রয়েছে, কিন্তু অতিরিক্ত ভালোবাসা আবার মুশকিল। না, আমি আসবো সেটাই। আমি শুধু দর্শকদের বলে দিই, সেটা হচ্ছে কংগ্রেসের ন্যাশনাল লেভেলে একটা জায়গায় গোয়ারা নাড়বো আর একটা জায়গায় জিতে আসবো। তামিলনাড়ুতে আমরা কোনোদিনই গভর্নমেন্ট পাইনি, কিন্তু তামিলনাড়ুতে আমাদের কংগ্রেসের অস্তিত্ব আছে। ফাইন ফাইন, আমি কংগ্রেসকে ওইভাবে বলবেন না কোনোদিন। হ্যাঁ, আমি উদয়নবাবুর কাছে আসবো। এক হচ্ছে যে দুটো কেন্দ্রে জামানত জব্দ, একটা কেন্দ্রের মধ্যে আলিমুদ্দিন স্ট্রিটও পড়ছে।
আপনাদের পার্টি অফিসে সম্ভবত পড়ছে। তো সেইখানে মানে আমি বলছি যেখানে তত্ত্ব আলোচনা করবেন, যেখানে রাজনীতি নিয়ে আলোচনা হবে, সেখানেই তো অন্য দলের বিধায়ক। এটা কি কার পার্টি অফিস, জামানত বাজেয়াপ্ত পার্টি অফিস কোথায় আছে তা নিয়ে ভোট হয় না। আমি তার মধ্যে আসছি। আজকে এই যে আলোচনাটা, আমরা তো রাজনৈতিক আলোচনা হবে, এখানে ভোটের পর্যালোচনা হবে। তবে তোমাকে ধন্যবাদ এই কারণে যে তুমি অনেক রাজনৈতিক জ্যোতিষীকেও ডেকেছো, যারা বলে দিচ্ছে যে 2016 সালের ভোট কার কার মধ্যে ইয়ে হবে, লড়াই হবে, এবং বামেরা থাকবে না। আমার নাম করে বলুন, এবং আপনি নাম করার বড় দরকার নেই, কারণ লোকে দেখছে যে আপনি একই ভবিষ্যৎবাণী কেউ যদি 2011 করতেন যে বামেদের এই রাজ্যে একদিন জামানত বাজেয়াপ্ত হবে, সেটাকেও আপনি ভবিষ্যৎবাণী বলে উড়িয়ে দিতে পারতেন, কিন্তু আজকে সেটা সত্যি হলো। তো আমি বিমলবাবু ভালোই বলছেন, তো কারণ উনি যেটা বলেছেন যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি থাকবে, অন্য দল থাকবে না, কি কার মধ্যে লড়াই হবে, এবং সে ব্যবস্থা উনি করে ফেলেছেন। একদিন দেখি সবুজ জামা পরে আসেন, আজকে প্রায় পদ্ম ফুলের রঙের জামা পরেই এসছেন, যে এটা প্রায় 5 বছরের পুরনো জামা। আমি রিসিট দেখতে চাইছি না, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু যেটা বলছি, উনি যেটা স্বীকার করতে চাইছেন না, মান্নানদা বলছিলেন যে 13 সালের পঞ্চায়েত নির্বাচন গায়ের জোরে জিতেছে, 14 সালের লোকসভা নির্বাচনের আগে আমরা অন্তত বুঝেছিলাম যারা গ্রামে গঞ্জে কাজ করি, যে তৃণমূলের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ দানা বাঁধছে, খুব দ্রুত মানুষ তৃণমূলের পাশ থেকে সরে যাবে। লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল দেখা গেল যে 39% ভোট তৃণমূল কংগ্রেস পেয়ে 34টি আসন পেল। যেমন কথা বলা হয় যে স্বাধীনতার পরে এককভাবে লড়াই করে কেউ 34টা আসন লোকসভার আসন এই প্রথম পেল, তেমনি 39% ভোট পেয়েও এই প্রথম পশ্চিমবাংলায় কেউ 34টা লোকসভার আসন পেল। 39টার মধ্যে জল মেশানোর। এবার আমি যাচ্ছি না মানন্দা, এবার দেখুন চৌরঙ্গি তৃণমূল কংগ্রেস জিতেছে, তৃণমূল কংগ্রেস 38,000 ভোট পেয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 56,000 57,000 ভোট পড়েছে। বসিরহাট তৃণমূল কংগ্রেস জিতেছে, সেখানে তৃণমূল কংগ্রেস 69,000 মানে ইয়ে হয়েছে, তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে, খুব ফাইট হয়েছে, টাফ ফাইট, সেখানে 69,000 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এগেনস্টে 1,36,000 ভোট পড়েছে। তাহলে কত মানুষ দ্রুত তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে যাচ্ছে। বিমলবাবু বলেছেন বামেরা ভোটে জিততে পারবে না, বামেরা কি অবস্থা হবে উনি ভবিষ্যৎবাণী করেছেন। আর পাশাপাশি একটা কথা বলেছেন যে বামেরা শেষ হয়ে যাবে না, মাঠে থাকবে, লড়াই করবে। ধন্যবাদ। আমি ওনাকে একটা কথা বলছি যে মমতা ব্যানার্জি থাকুন না থাকুন, কোন একটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি হারে তাহলে তৃণমূল কংগ্রেস দলটা উঠে যাবে। উনি যেমন বলেছেন যে বামেরা থাকবেন, বামেরা লড়াই করবেন, আমরা হয়তো ভোটে নাও জিততে পারি, আমরা এটা করব, আমরা থাকবো, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি কোনো ভোটে হারে তাহলে তৃণমূল কংগ্রেস বলে আর কোনো দল পশ্চিমবাংলায় থাকবে না, এটাও শুনে রাখবেন। আমি আপনার সাথে আর একটা ভবিষ্যৎবাণী আমি বলি, সরকারে আসেনি, এবার সরকারে আসার পরে উঠে যাবে। আপনি যখন করলেন তখন আমি বলছি সেটা। আমি বলছি যে চতুর্মুখী লড়াই হলে এবার ধরুন 30% আপে কেউ একটা দল প্রথম হবে, এটাই তো স্বাভাবিক। না না, তা কেন হবে? বামপন্থীরা নিজেরা জেতার সময় মনে থাকে না, কম ভোটে জেতার সময় নিজেরা কম ভোটে জিতে মনে থাকে না। 77 সালের লোকসভা নির্বাচন, 77 সালের বিধানসভা নির্বাচন বাদ দিয়ে 2006 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত অধিকাংশ নির্বাচনে বামেরা 50%-এর বেশি ভোট পেয়ে পশ্চিমবাংলায় জয়ী হয়েছে। অধিকাংশ। না না, তখন তো চতুর্মুখী লড়াই হতো না, বেশিরভাগটা দ্বিমুখী। চতুর্মুখী বামফ্রন্ট বনাম কংগ্রেস। তার মানে কি বাম বিরোধীরা তো একটা জায়গায় ছিল। হ্যাঁ, সেটা চতুর্মুখী হলো তো খুব।
আপনি স্বাভাবিকভাবেই এই নির্বাচনে দুটো এমনকি 2011-র বহু জায়গায় বিরোধী ভোট যোগ করলে তো স্বাভাবিকভাবেই একটা জিনিস ধরতে হবে, জয়ী প্রার্থী থেকে বেশি আছে। হ্যাঁ, ভোটটা কি হচ্ছে, ক্ষমতায় যারা আছে তাদের পক্ষে ভোট, ক্ষমতায় তার বিপক্ষে একটা ভোট, বিপক্ষের ভোটটা ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু ক্ষমতাবান যারা, তারা তো 50% পেতে পারতো, তারপরে বাকি 50% যদি ভাগ হতো তাহলে অঙ্কটা তুমি এভাবে বলতে পারতে। কিন্তু যারা ক্ষমতায় আছে, আমি আপনাকে ছোট্ট করে মনে করিয়ে দিই, ইউপিএ সরকার কেন্দ্রে আমি তার মধ্যে যাচ্ছি, আমি টার্ম চালিয়ে দিল 10 বছর, 30% নিজের ভোট। আমি রাজ্যের কথা বলছি। এবার সেখানে বলছি যে এত তাড়াতাড়ি 3 বছরের মধ্যে একটি সরকার, 3.5 বছরের মধ্যে একটি সরকার, গত লোকসভা নির্বাচনে 3 বছর এবং এখন ধরো 3.5 বছরের মাথায় তারা 50%-এর ধারে কাছে ভোট পাচ্ছে না। ইভেন এক তোমার ইয়েতে উপনির্বাচন, যেখানে তুমিও বললে যে সরকারের পক্ষে লড়াই করার অনেক সুযোগ সুবিধা থাকে এবং সেখানেও তারা 50% ভোট, কোথাও দুটো কেন্দ্রে একটা জিতলো একটা হেরেছে, হারাতে তো চান্স নেই, যেখানে জিতেছে সেখানেও তারা 50% ভোট বা ধারে কাছে পায়নি। কিন্তু আপনাদের তো যেমন আমার প্রশ্ন ছিল, আমি বলছি তুমি আলিমুদ্দিন স্ট্রিট কি ফরওয়ার্ড ব্লকের হেমন্ত বসু ভবন সেগুলো বলছো, আমি তোমাকে বলছি যে আমি এই নির্বাচনের ফলাফল সকাল থেকে আমি তোমাদের চ্যানেলেও ছিলাম, অন্য চ্যানেলেও ছিলাম, এটা পর্যালোচনা করতে গিয়ে আরো তো পর্যালোচনা হবে। যতটা না আমি দুঃখিত, তার চাইতে বেশি উদ্বিগ্ন, কারণ এই ভোটের ট্রেন্ডটা দেখে। তুমি নিজে বলছো একটা কথা, তুমি খুব সচেতন ভাবে বলছো যে অবাঙালি ভোটার, তুমি অবাঙালি ভোটার বলছো না, মানে ওই আর কি অবাংলা ভাষী, কিন্তু অবাংলা ভাষী হিন্দু বলতে হবে তোমাকে। ওখানে কিন্তু অবাংলা ভাষী মুসলিম নয়, অবাংলা ভাষী হিন্দু ভোট দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে বিজেপির পক্ষে, একটা হচ্ছে কংগ্রেসের পক্ষে। অবাংলা ভাষী মুসলিম ভোট তুমি বুথওয়ারি দেখো, একেবারে মোর দেন 90% সেটা গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। এই যে ট্রেন্ডটা কংগ্রেস থেকে যেখান জায়গার থেকেই হোক সেটা তৃণমূলের পক্ষে গেছে, এবং এই যে ভোটটা এটা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস করছে। আজকে বিজেপি নিশ্চয়ই তাদের একটা হিডেন এজেন্ডা আছে, তারা চিন্তা করে, তারা আরএসএস তাদেরকে চাপে রাখে, তাদের একটা কথা মেনে চলতে হয়, সেখানে তারা হিন্দু ভোটের জন্য করে, হিন্দুত্ববাদের কথা বলে। কিন্তু পাশাপাশি এই রাজ্যে এই যে হিন্দু মুসলিম ভোটের ভাগাভাগিটা কিন্তু আনার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একেবারে দায়ী। তারা যে কতগুলো কাজ করছে, যার ফলে আজকে যে কথা আমরা বাদল ভট্টাচার্যের কথা বলছি, যে বাদল ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের হাত ধরে পশ্চিমবাংলায় বিধানসভায় প্রথম বিজেপির বিধায়ক হয়েছে। আজকে আমি বলবো শ্রমিক ভট্টাচার্যও কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ধরেই বিধানসভায় ঢুকছে। এটা এইভাবে বলছি এই কারণে যে এত দ্রুত এই যে মুসলিম তোষণ অন্যায়ভাবে, এবং এতটা মানে তোমার একজন তপশিলি জাতি, তপশিলি উপজাতি, একেবারে গরিব তোমার জেনারেল কাস্টের লোক, মহিলা, বা সে হা করে দেখছে যে একটা স্কুলের সংখ্যালঘু একটা মুসলিমদের সাইকেল বিতরণ করা হচ্ছে, তাকে একটা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, ইমাম ভাতা দেওয়া হচ্ছে। এই সীমান্তবর্তী এলাকায় একটা ভোটটা কিন্তু ক্রমশ একটা ক্ষোভের মধ্যে দিয়ে পোলারাইজড হয়ে যাচ্ছে। এই সুযোগে বিজেপি একেবারে তৃণমূলের হাত ধরে, আমি বলবো তৃণমূল তাকে সুবিধা করে দেওয়ার জন্য শ্রমিক ভট্টাচার্য এত তাড়াতাড়ি বিধানসভায় ঢুকতে পারলো, এটা হচ্ছে আমাদের কাছে অ্যালার্মিং। আমি যতটা না বললাম যে দুঃখিত, তার চাইতে আমি উদ্বিগ্ন। এটা আমার পক্ষে, অর্থাৎ আমরা যারা বামপন্থী, আমি মনে করব যে বামপন্থী শুধু না, বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির কাছে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন। এইভাবে যদি চলতে থাকে আমি একটা কথা বলি উদয়নবাবুকে, ওর পার্টিটা, উনি পার্টি বা বামফ্রন্ট নিয়ে অনেক কথা বললেন, ওর দলটা আদৌ আছে কিনা আমি জানি না। বাড়িটা আছে, বাড়ি বাদ দিয়ে বাকি সবাই ওর দল ছেড়ে চলে গেছে। সুতরাং উনি ওর স্বপ্ন দেখুন, আমার কোনো আপত্তি নেই। স্বপ্ন সবাই দেখতে ভালোবাসে, উদয়নবাবু দেখতে ভালোবাসেন। কিন্তু উদয়নবাবু যে কথাগুলো বললেন তার মধ্যে সব থেকে আপত্তিকর, উনি সংখ্যালঘু সংখ্যাগুরু, এই বিভাজন, আমি একটু ভদ্র ভাষায় বললাম, আপনি আরো হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, এই বিভাজনটার কথা উনি তুলছেন, যে বিভাজনটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় না। সিপিএম সেটা বারবার প্রশ্রয় দিয়ে গেছে, পরোক্ষভাবে
আর তৃণমূল কংগ্রেস সেটা প্রত্যক্ষভাবে বলছে, সেটার কথা উনি বলেন, কিন্তু ওদের হিডেন এজেন্ডার কথা বললেন না। উনি বলে চলে এলেন আরএসএস নাকি বিজেপিকে চাপে রাখে। উনি আমি মাফ করবেন উদয়নদা, আপনি অনেকবার অনেক সময় আমাদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করেছেন। আরএসএস চাপে রাখে জেনেও সম্পর্ক রাখার চেষ্টা করেছেন। আমাদের সঙ্গে আরএসএস এর এভাবে কোনো সম্পর্ক নেই, আপনারা একটু জানা উচিত। আরএসএস আমাদের আইডিওলজিক্যাল সাপ্লাই দিতেন একসময়, কিন্তু আরএসএস এর সঙ্গে বিজেপির গঠনতন্ত্র, বিজেপির কর্মী সবকিছু আলাদা। আর দ্বিতীয় কথা, আমরা হিন্দু বলতে যেটাকে বোঝাই, হিন্দুস্তানে যারা জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে হিন্দু। আপনি জেনে রেখে দিন, হিন্দু বলে কোনো ধর্ম ভারতবর্ষে নেই। এটা আপনি জেনে রাখলে আপনার উপকার হবে। এবং আজকে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি। সেই আমরা সবাইকে নিয়ে আজকে যদি তাকিয়ে দেখেন, কাশ্মীরের সবাই প্রশংসা করছে এবং অ্যাট দ্য সেম টাইম পাকিস্তান প্রশংসা করছে যে হাত বাড়িয়ে। আমার চিন্তা হচ্ছে এরপরে আমি উদয়ন বাবুর কথা থেকে আমি উদ্বিগ্ন হলাম এই কারণে যে বামেরা যত প্রান্তিক শক্তি হবে, হয়ে গেছে অলরেডি, এরপর ওই গোলমাল পাকাবে। লাস্ট লাইন বলিনি, আমি বলেছিলাম বামেরা রাস্তাঘাটে লড়াই করবে, সেটা আমি বলিনি। আমি বলেছিলাম এরপর বামেদের রাস্তাঘাটে মারপিট করতে পারে, ওই রাস্তাঘাটে মারপিট করে আইন শৃঙ্খলা গোলমালের পথে যেতে পারে। এইটা আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ। সুমনকে আমি বলবো যে তাহলে আরেকবার উনি যে কথাটা বলেছিলেন শেষ লাইনটা, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হবে। কিন্তু আপাতত আপনাদের দেখাবো যে জোট, অনেকে বলছেন জোট মানেই ভোট, বিরোধী ভোট যখন ভাগাভাগি হচ্ছে তখন জোট ছাড়া গতি নেই। কিন্তু সেই জোট যদি সেই অর্থে স্লোগানে আদর্শগত ভাবে সম্পূর্ণ বিপরীত মেরুতে থাকা কিছু বিরোধী দলের ক্ষেত্রে হয়, জোট করা কতটা কঠিন, নাকি অন্য রাজ্যে এরম অনেক কঠিন সহজ হয়ে গেছে, এই ছবি উজ্জ্বল উদাহরণ হিসেবে উঠে আসতে পারে। দেখব জোট মানে ভোট, জোট ছাড়া কি বিরোধীদের তাহলে গতি নেই? দুই কেন্দ্রে উপনির্বাচন, একটিতে জয়ী বিজেপি, অপরটিতে তৃণমূল। আপাত দৃষ্টিতে এই ফল রাজ্য রাজনীতির সমীকরণে বড়সড় কোনো প্রভাব না ফেললেও আগামী দিনে এর যথেষ্ট তাৎপর্য রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিশেষ করে তৃণমূল বিরোধী লড়াইয়ের নিরিখে রাজ্যে বিজেপির প্রধান বিরোধী দল হয়ে ওঠা আগামী দিনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন তারা। যেভাবে শহরাঞ্চলে বিজেপির জমি শক্ত হচ্ছে, তা আগামী দিনে সব দলের কাছেই চিন্তার বিষয় হয়ে উঠতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের একাংশের। বসিরহাট দক্ষিণ কেন্দ্রে মূলত শহরাঞ্চলের ভোটে ভর করেই বাজিমাত করেছে বিজেপি। আগামী বছর বসিরহাট ও টাকি দুই পুরসভাতেই ভোট। আর এবারের বিধানসভা উপনির্বাচনে এই দুই পুরো এলাকায় বিজেপির এগিয়ে থাকা আগামী বছরের লড়াইকে আরও জমজমাট করে দিল বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। সামনের বছরই বসিরহাট এবং টাকি মিউনিসিপ্যালিটিতে নির্বাচন, আর তার ঠিক আগে বসিরহাট এবং টাকি এই দুই শহরে তৃণমূলের থেকে 20,000 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য। ফলে স্বাভাবিকভাবেই এই দুই শহরে যথেষ্টই চাপে শাসক দল। সামনের বছরই কলকাতা সহ প্রায় শতাধিক পুরসভায় ভোট। লোকসভা নির্বাচনের ফলের নিরিখে কলকাতা পুরসভার 37টি ওয়ার্ডে তারা এগিয়ে বলে দাবি বিজেপির। 30 থেকে 32টি ওয়ার্ডে তারা সামান্য ব্যবধানে দ্বিতীয়। উল্টোদিকে সিপিএমের ভোট ক্রমেই কমছে। এই পরিস্থিতিতে লড়াইটা মূলত তৃণমূলের সঙ্গে বিজেপির বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। এই প্রেক্ষাপটে পুরো ভোটে বিজেপিকে রুখতে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো সঙ্গী কংগ্রেসের সঙ্গে জোট বাঁধেন কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের। উল্টোদিকে সূত্রের খবর, কংগ্রেসের দিল্লি নেতৃত্বের একাংশ সিপিএমের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক। সেক্ষেত্রে তৃণমূল বিজেপিকে আটকাতে আগামী দিনে বাম ও কংগ্রেসের মধ্যে সমঝোতার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। দীপক ঘোষ ও বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। বিশ্বনাথবাবুর কাছে যাব। বিশ্বনাথবাবু, এই গল্প যদি বিহারের কাউকে একটা বলা হতো বা একটা ছবি দেখানো হতো যে কংগ্রেসের সঙ্গে একই সঙ্গে লালু, নীতিশ তারা কোনো একটা শক্তিকে, বিজেপি শক্তিকে আটকানোর জন্য জোট বাঁধছে, এবং যারা 20 বছর 2 দশক কেউ কারুর মুখ দেখেনি ভাই বলে জড়াজড়ি করছে, তাহলে যে কোনো বিহারের নাগরিক বলতেন যে এটা সমস্ত এই ছবিটাই একেবারে সুপার ইম্পোজ করা হয়েছে, এই ধরনের কোনো ছবি হতে পারে না, পৃথিবীর 9তম আশ্চর্য, এটা অসম্ভব। কিন্তু সেই ছবিটা বিহারে সত্যি হলো।
আপনার কি মনে হয় যে এইখানে মমতা বিরোধী একটা মহাজোট সেটা আসন সমঝোতার সীমাবদ্ধ থাকতে পারে, সেটা একটা লড়াই, একটা বিধানসভায় লড়াইয়ের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে পারে, কোনো কমন মিনিমাম প্রোগ্রামে সীমাবদ্ধ থাকে, এই রাজ্যে সেটা সম্ভব? দেখুন, আমার যেটা মনে হয় যে আপাতত কিছুদিন বিজেপি যে মোমেন্টামটা পেয়েছে সেটা কিন্তু চাইবে যে একক শক্তিতে নিয়ে যেতে। এই কারণেই বলছি যে এই যে আলোচনাগুলো হচ্ছে যে কেন বিজেপিকে আলাদা গুরুত্ব দিচ্ছি, তার কারণটা হলো যে 2008-এ বামেদের ভোট 49% ছিল, সেটাই 2009-এ 43% হলো, 2011-তে গিয়ে 41% হলো, গত পঞ্চায়েত নির্বাচনে 38%, লোকসভা নির্বাচনে সেটা কমে গিয়ে 29-এর একটু বেশি হলো। একটা ধারাবাহিকভাবে রক্তক্ষয় বামেদের যেমন দেখা যাচ্ছে, আবার ঠিক তেমনি ভাবে আপনি দেখুন শাসক তৃণমূল কংগ্রেস যখন এককভাবে লড়াই শুরু করছে পঞ্চায়েত নির্বাচনে 44%, আবার মিউনিসিপ্যালিটি ইলেকশনগুলোতে অন অ্যান এভারেজ 50%-এর অ্যাবাভ, মানে কোনো কোনো জায়গায় 72%, যেমন চাকদায় 72%। এবার আপনি যখন লোকসভা নির্বাচনে আসছেন সেই শাসক দলের ভোটটা কমে 39%-এ দাঁড়াচ্ছে। তার মানে দুটো উইং থেকে, একদিকে বিরোধীদের ভোট কমছে, আরেকদিকে শাসক দলের ভোট কমছে। মানুষ এই মুহূর্তে শাসক দলের বাইরে প্রায় 61% মানুষ আছে। তারা কিন্তু যেহেতু সরাসরি বিরোধীকে অল্টারনেটিভ ভাবছে না, মানে ভাবলে তো এতগুলো নির্বাচনে তারা জড়ো হতে শুরু করতো, তা সেই কারণেই বিজেপি একটা তৃতীয় শক্তি হিসাবে, বিকল্প হিসাবে কিন্তু আমরা আমাদের পর্যালোচনায় বারবার উঠে আসছে বিজেপি। কেন বিজেপির সম্ভাবনা বেশি? আপনি দেখুন সারা দেশে আজকে মোদি হাওয়ার বিরুদ্ধে প্রায় ভোট হয়েছে, মানে যে হাওয়াটা বইছিল প্রায় সকলেই বলছে যে মোদি হাওয়াটা স্থিমিত হয়ে আসছে, এরকম একটা অ্যানালিসিস আসছে। যেমন ধরুন উত্তরপ্রদেশে মানে একটা মেজর লস হয়েছে বিজেপির। আমরা যদি গুজরাটে দেখি সেখানেও কিছুটা দাগ ফুটিয়েছে কংগ্রেস। আমরা রাজস্থানে যদি দেখি সেখানেও দেখবো আমরা যে কংগ্রেস কিছুটা জমি তৈরি করেছে, কিন্তু মুলায়ম সিংহ যাদবের যে তার মানে আপনি দেখুন সারা দেশের যে প্রবণতা তার থেকে একটু বিপরীত প্রবণতায় কিন্তু পশ্চিমবাংলার আজকে ফলাফলটা এলো। আমি কিন্তু সেটাই আমি এখানে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে ধরুন ইউপিতে কিংবা মধ্যপ্রদেশ কিংবা যেখানে মানে বিজেপি এই 4 মাস আগে লোকসভা নির্বাচনে স্যাচুরেটেড হয়ে গেছে, আর বাড়ার কোনো জায়গা নেই, শুধু কমতে পারে, কমলে তবে বাড়তে পারে। এই রকম ক্ষেত্রে যদি তামিলনাড়ু, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এইগুলো বিজেপির গ্রোথের জায়গা না হয়, তাহলে তো বিজেপির আর বাড়ার কোনো সুযোগ নেই। আমি প্রথমত বলছি ন্যাশনাল পলিটিক্স দিয়ে যারা পশ্চিমবাংলার বিজেপির এই প্রভাবকে বুঝতে চাইছে, আমি তাদের সাথে একমত নই। ন্যাশনাল পলিটিক্সে নরেন্দ্র মোদীর কাজের সাফল্য ব্যর্থতার সরাসরি ছাপ পড়তে পারে, কিন্তু পশ্চিমবাংলায় বিজেপির এই উত্থানটাকে বুঝতে হবে পশ্চিমবাংলার রাজনীতির প্রেক্ষিতে, যে রাজনীতিতে বিরোধীরা ক্রমশ ক্ষয়িষ্ণু, শাসক দলের প্রতিও মানুষের একটা আস্থা কমছে। আপনি বলছেন বিজেপির এই জয় আসলে আঞ্চলিক ইস্যুগুলোর ক্ষেত্রেই মানুষ ভোট দিয়েছে। পশ্চিমবাংলার রাজনীতির প্রেক্ষিতে বিজেপির এই সাফল্যকে আপনার দেখতে হবে। সারা ভারতবর্ষের ট্রেন্ডের বাইরে গিয়ে বসিরহাটের জয়লাভ, এবং মনে রাখবেন ইতিমধ্যে আলোচনা এসেছে যে উপনির্বাচনে জয়লাভটা বেশ কঠিন, যেখানে 17 জন মন্ত্রী একেবারে বসেছিল, সমস্ত ওই মানে মেশিনারিটা মানে ওর উপরে চেপে বসেছিল। তারপরে এই জয়টা কিন্তু খুব কঠিন জয়, আমি বলছি খুব কঠিন জয়। এবং দ্বিতীয় যেটা, সেটা হলো চৌরঙ্গিতে দ্বিতীয় স্থান পাওয়া, সেই কনস্টিটিউয়েন্সিতে যেখানে 33%-এর উপরে মাইনরিটি কমিউনিটির ভোট আছে, ইনস্পাইট অফ দ্যাট যে সেকেন্ড পজিশনটাকে ধরে রাখা, এবং 3টে ওয়ার্ডে লিড করেছে বিজেপি। এই যে সাফল্যটা আমি দেখছি, এটা কিন্তু পশ্চিমবাংলার আজকের যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষিতে সাফল্য। ফলে সর্বভারতীয় যে রাজনীতির যে প্রেক্ষাপট, তা দিয়ে কিন্তু পশ্চিমবাংলার বিজেপির উত্থানটাকে বোঝা যাবে। ফাইন, আমি এক লাইনে মান্নানদার কাছে একটা জেনে নিই, সেটা হচ্ছে সামনের বছর 82টা কলকাতা সহ 82টা পুরসভায় ভোট, অনেকে বলছেন মিনি বিধানসভা। কংগ্রেস আর বামেদের কাছাকাছি আসার নির্বাচনের ক্ষেত্রে কোনো সম্ভাবনা আছে? না, মিউনিসিপ্যালিটি ইলেকশনে এই সব জোট টোট করা খুব মুশকিল। কথা বলছি যে আচ্ছা, তারপরে বড় প্রেক্ষিতে
2011 সালে জনগণের চাপেই তখন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে একটা জোট তৈরি হবে, কারণ মানুষ যেটা আজকে দেখছে, যেটা বিশ্ববাবু বলতে চাইছিল যে মানুষ কিন্তু ন্যাশনাল পাসপোর্টে ভোটটা দেবে না। এখানে যদি দেখে যে জোট একটা হচ্ছে এবং পশ্চিমবাংলায় একটা বামপন্থী রাজনীতির একটা ঘরানা আছে, তারা কিন্তু সবাই শেষ হয়ে যায় না। আমি তর্কের খাতিরে সব বলতে পারি, সবাই কিন্তু শেষ হয়ে যায় না। জাতীয়তাবাদী রাজনীতির একটা ঘরানা আছে, তাদের মধ্যে কিছুটা তৃণমূল থাবা বসিয়েছে, আবার জাতীয়তাবাদীর একটা অংশ বিজেপিও থাবা বসিয়েছে। ফলে এই সমস্ত জায়গাতে গিয়ে আমি দেখছি যে আমি বসিরহাটে ভোট দিয়েছে, শ্রমিককে যদি তুমি আলাদা জিজ্ঞেস করো তাহলে অভিজ্ঞতা যদি বলে দেখবে অনেক মুসলিম লোকও বিজেপিকে ভোট দিয়েছে একটা কারণেই, যে তৃণমূলকে হারাতে পারবে না। এই যে মিউনিসিপ্যালিটি আমাদের ছিল, যেভাবে গায়ের জোরে নিয়েছে, কংগ্রেসের লোকেরা রিভেঞ্জ নেওয়ার জন্য আমরা পারবো না, তৃণমূলকে হারাতে পারবে। হ্যাঁ, বিজেপি মাত্র দিয়েছে। আমি যে সবথেকে শক্তিশালী প্রার্থী যে মানুষের কাছে, আমি বলছি মানুষের কাছে আস্তে আস্তে একটা জিনিস হচ্ছে যে এখানে তৃণমূল হচ্ছে পশ্চিমবাংলার জনস্বার্থবিরোধী কাজ সব থেকে বেশি করছে, অতএব আগে তৃণমূলের হাত থেকে আমাকে বাঁচতে হবে। যেমন তোমাকে একটা কথা বলছি, আমি যখন একবার 89-এ খুব বিজেপি হয়েছিল, একটা খানা খুলে গেছে, কিছু লোক গেছে, গিয়ে বিজেপির সব নেতারা গেছে মুসলিম এলাকায়। আমি তখন বললাম যে তোমরা হঠাৎ বিজেপিতে গেছো। আমি সিদ্ধার্থ রায়কে নিয়ে গ্রামে গেছিলাম, মমতা ব্যানার্জি আমার সঙ্গে গ্রামে গেছিলাম। তখন তারা এসে বলছে, আরে বাবা আগে তো প্রাণে বাঁচি, তারপর আল্লাহর নাম নেব। মানে এই যে একটা ফিলিংস হয়েছিল অ্যান্টি সিপিএম কে তাড়াতে হবে, এই ফিলিংসটা যেদিনই এসে যাবে মানুষের কাছে, যে 2016 সালের আগে যদি এসে যায় যে তৃণমূলকে তাড়াতে হবে, এই মানুষের যত হবে তত কিন্তু জনগণের চাপে আমি যেটা লাইক মাইন্ডেড লোকগুলো এক কাটটা। আমি যেটা বলছি যে জোটটাকে বুঝতে হবে আপনাকে। 2015 নির্বাচনের পরে যদি মানুষ রিজেকশন মোডে থাকে, মানে সরকারকে আমি বাতিল করব, তখন আপনার ফর্মাল জোট না হলেও মানুষ কিন্তু আমি দেখেছি যে উইনিং ক্যান্ডিডেট থাকে তাকে ভোট দেয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, কলকাতা কর্পোরেশন 2010 কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে কোনো জোট ছিল না, বিজেপি আলাদা লড়াই করেছে, কিন্তু মানুষ বামপন্থীদের পরাজিত করবার জন্য কিন্তু যে যেখানে ক্যান্ডিডেট শক্তিশালী ছিল তাকে এন ব্লক ভোট দিয়েছে। আপনার সাথে অ্যাড করছি, কংগ্রেস বিরোধী হাওয়া 1967 সালে প্রচন্ড উঠেছিল, আমরা তো তখন ছাত্র রাজনীতি করছি, আমরা দেখছি প্রচন্ড উঠেছিল। বামপন্থীরা ইউনাইটেড হলো না, সিপিআই নেতৃত্বে একটা হলো আলফ আর একটা হলো পাল, ইউনাইটেড লেফট ফ্রন্ট, ইউনাইটেড। তখন মানুষ কিন্তু দেখে নিল যেখানে যে আলফ জিততে পারে কংগ্রেস হারাতে পারে তাকে দিয়ে দিল, যেখানে পালফ জিততে পারবে কংগ্রেস হারাতে পারে দিয়ে দিল। এখানেও পশ্চিমবাংলাতে কিন্তু তখন মানুষ দেখে নেবে যে যদি তৃণমূল হারাতে পারে তৃণমূল, কংগ্রেস হারাতে পারে কংগ্রেসকে দেবে, বিজেপি হারাতে পারে বিজেপিকে দেবে, সিপিএম হারাতে পারে সিপিএমকে দেবে। মানুষ কিন্তু নিজে থেকে আমি তোমাকে বলছি, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, 2016 সালে লাইক মাইন্ডেড পিপল পার্টিগুলো একটা ইউনাইটেড ফ্রন্ট করতে বাধ্য হবে জনগণের চাপে পড়ে। হ্যাঁ, উদয়ন বাবু এক লাইনে। এটা তো এখানে বসে এইভাবে বলা যাবে না, এটা বলা সম্ভব না। তবে আমি উদয়ন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, তার আগে আপনাদের দেখাবো যে একটু আগেই বিশ্বনাথ বাবু বলছিলেন যে আঞ্চলিক ইস্যুতে ভোট, আঞ্চলিক ইস্যু সবার আগে সামনে আসে এরকম অনেকে মনে করছেন। ঠিক যেমন অমিত শাহ যখন এসছিলেন তখন চৌরঙ্গী কেন্দ্রে দাঁড়িয়ে কিন্তু আঞ্চলিক কথাই বললেন, এ রাজ্যে আন্দোলন গড়ে তোলার কথা বললেন, এ রাজ্যের ইস্যুগুলোর প্রেক্ষিতে, সারদার প্রেক্ষিতে। দেখুন, লোকসভা ভোটের পর এবার বিধানসভা উপনির্বাচনেও রাজ্যে সাফল্য পেল বিজেপি। এককভাবে তাদের উত্থান হলো পশ্চিমবঙ্গে। অনেকে বলছেন সলতেই আগুনটা ধরিয়ে গিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। ভোটের প্রচারে এসে সারদা কেলেঙ্কারি ইস্যুতে নিশানা করেছিলেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলের কর্মীদের বুঝিয়েছিলেন 2000 কৃষকের জন্য সিঙ্গুর নন্দীগ্রামের লড়াই যদি রাজ্যে পরিবর্তন আনতে পারে, তাহলে সারদা কেলেঙ্কারিতে প্রতারিত 17 লক্ষ মানুষের ক্ষোভের আগুন কেন ফের পালাবদল করতে পারবে না। 2000 किसानों की जगह गई थी नंदीग्राम और सिंगूर में, और आपने दिनों तक अनशन कर दिया था। आज 17 लाख गरीब बांग्लावासियों की डिपोजिट शारदा चिट फंड में डूब गई है। दीदी, आज क्यों आपको उपवास करने का मन नहीं होता कि आपके ही चेले चपाटे इसके अंदर लिप्त है। উপনির্বাচনের ফল দেখে রাজনৈতিক মহলের একাংশের মত, অমিত বার্তা বিজেপি নেতাকর্মীদের কাছে টনিকের কাজ করেছে। সেই কারণেই বসিরহাট দক্ষিণে ফুটেছে পদ্ম।
চৌরঙ্গিতেও হাড্ডাহাড্ডি লড়াই করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। তাদের মতে অমিত শাহ যে সলতেতে আগুন লাগিয়ে দিয়েছিলেন তার তাপেই এখন উজ্জীবিত বিজেপি। তারা পাখির চোখ করছে 2016 বিধানসভা ভোট। वोट जब 2016 में पड़ेगा उसमें ऑल्टरनेट बीजेपी देखेंगे। ये हमारा मेरा भी दायित्व है, हमारे हर कार्यकर्ता का बंगाल का दायित्व है। केंद्र की तरफ से जो लीडरशिप है वो भी हमें इस तरफ डायरेक्शन देंगे। तो हम लोग को उम्मीद है कि हम सब लोग मिलके इस नए लक्ष्य की तरफ बढ़ेंगे। আর 2016 লক্ষ্যে পৌঁছতে রাহুল সিংহরা সিঁড়ি করতে চাইছেন সামনের বছর পুরো ভোটকে। অনেকেই কটাক্ষের সুরে বলছেন ভিন রাজ্যের অমিত শাহ এ রাজ্যে এসে নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত করার যে টোটকা দিতে পেরেছেন তা এখনো খুঁজে পেল না আলিমুদ্দিন। এবিপি আনন্দ। উদয়নদা মানবেন আঞ্চলিক ইস্যুতে ভোট হয়েছে এই রাজ্যে? না, আঞ্চলিক ইস্যুতে ভোট হয়েছে এই রাজ্যে যারা বলছেন, বা আমার বন্ধু বিশ্বনাথ খানিকটা সেটা ইঙ্গিত করলেন, আঞ্চলিক ইস্যুটা কি? আঞ্চলিক ইস্যু তো এই উপনির্বাচনে একটা কোনো ইস্যুর ভিত্তিতে উপনির্বাচন তো হয় না। একটা দুটো আসনে উপনির্বাচনে ভোট হচ্ছে, সেখানে প্রধান চারটে দলই প্রার্থী দিয়েছেন এবং সেখানে জনগণ ভোট দিয়েছেন। ইস্যু কিছুই ছিল না প্রায়। একমাত্র একটি ইস্যু যেটাকে আঞ্চলিক ইস্যু বলবো কিনা সে বিষয়ে সংশয় আছে, যেহেতু আরো কয়েকটা রাজ্য জড়িত, কিন্তু পশ্চিমবঙ্গ মূলত জড়িত, সেটা হচ্ছে সারদা কাণ্ড। এখন যে সারদা কাণ্ডে এটা একটা আঞ্চলিক ইস্যু হিসেবে যদি দেখি, সেই সারদা কাণ্ডে অবশ্যই তৃণমূলের বেকায়দায় পড়ার কথা ছিল এবং আরো প্রবলভাবে বেকায়দায় পড়ার কথা ছিল, কারণ একের পর এক নাম আমরা উঠে আছে যাদের সাথে শাসক দলের তৃণমূল কংগ্রেসেরই যোগাযোগ আছে বলে মনে করা হচ্ছে। কিন্তু আমরা যদি দুটো কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলটা দেখি, সেখানে আমরা কি দেখছি? চৌরঙ্গিতে দেখুন, চৌরঙ্গিতে তৃণমূলের ভোট বেড়েছে। আপনি বসিরহাট দক্ষিণে দেখুন, বসিরহাট দক্ষিণে তৃণমূলের ভোট প্রায় 10% বেড়েছে। অর্থাৎ এই ভোটটা কোথা থেকে এলো? যে 10%-এর বেশি, মানে মিনিমাম 10% বেড়েছে। এখন এই ভোটটা কোথা থেকে? এটা যদি আঞ্চলিক ইস্যুর ভিত্তিতে ভোটটা হয়ে থাকে, তাহলে একমাত্র খুব গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু ছিল সারদা কাণ্ড। উদয়ন গুহ মহাশয় তিনি বললেন যে শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের হাত ধরে জিতেছেন, অর্থাৎ মাইনরিটি অ্যাপিজমেন্টের একটা প্রসঙ্গ তিনি আনলেন, সেই জায়গা থেকে বিজেপি জিতেছে। সেটাও আমার অতটা গুরুত্বপূর্ণ মনে হয় না। তার কারণ মাইনরিটি অ্যাপিজমেন্টের জায়গার থেকেও বড় কথা হচ্ছে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে বসিরহাট দক্ষিণে, যেখানে বামেরা কোনোদিন 77 সালের পর থেকে হারেনি, সেখানে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে বামেদের জামানত জব্দ হচ্ছে। শুধু তাই নয়, তৃণমূল ওই গ্রামাঞ্চলটাতে, যেখানে বামেরা এই লোকসভা নির্বাচনেও এগিয়েছিলেন, সেই গ্রামাঞ্চলের ভোটটা তৃণমূল এগিয়ে থাকছে। 17,000 ভোটের মার্জিনে তৃণমূল এগিয়ে থাকছে। তাহলে তৃণমূল কোন স্পেসটা দখল করছে? তৃণমূল তার নিজের যে স্পেসটা আছে সেটা যেমন রাখছে, তার সাথে সাথে সে বামেদের ভোটও নিচ্ছে এবং বিরোধী ভোটের ভাগটা বিজেপি পাচ্ছে বেশিটা। এইটাই তো দাঁড়াচ্ছে বিষয়টা। সেক্ষেত্রে কিন্তু 2016-এ আমরা যেটা বলে দিচ্ছি যে 2016-এ বিজেপি আসতে চলেছে অনেকে বলছেন, বা বিজেপি নিজে দল হিসেবে। এখানে আমার শুধু একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে লড়াইটা কি দ্বিমুখী হবে? মানে আমি বলছি দুটো মোর পাওয়ারফুল যদি হয়ে যায়, তৃণমূল যথেষ্ট শক্তিশালী, বিজেপি শক্তি অর্জন করে, সেখানে কি আবার একটা দ্বিমুখী লড়াই, ঠিক যেমন ভাবে একসময় বামফ্রন্ট বনাম কংগ্রেস হতো, পরবর্তী সময় আমি যেটা বলতে চাইছি, বামফ্রন্ট বনাম কংগ্রেস যেটা হতো, সেখানে বামফ্রন্ট অনেকটা, যেটা উদয়ন গুহ বলছিলেন, আমি বলছি ধরা যাক, আমি তর্কের খাতিয়ে দিয়েছি, মান্নানদা কিছু মনে করবেন না, উদয়নদা মনে করবেন না, যে বাম এবং কংগ্রেসরা আরো প্রান্তিক শক্তি হয়ে গেল, মার্জিনালাইজ পাওয়ার হয়ে গেল। সেটা যদি হয়, এটা হাইপোথেটিক্যালি আপনি বলতে পারেন বাম এবং কংগ্রেস আরো মার্জিনালাইজড হয়ে গেল। এখন আব্দুল মান্নান সাহেব যেভাবে বলছেন, সেখানে আমার মনে হয় মঞ্চের ওপর দাঁড়িয়ে ওদের বলতে হবে এই কথাটা, যে তৃণমূলকে হারানোর জন্য আব্দুল মান্নানকে বলতে হবে যে বিজেপিকে ভোট দিন আপনারা, যেখানে বিজেপির ভালো প্রার্থী আছে বিজেপিকে ভোট দিন। কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা ওদের বলতে হবে না। আপনি যেভাবে বলছেন, আপনি যেটা বলছেন মহাজোটের একটা মানুষ একটা মহাজোট চাইবে 2016-তে তৃণমূলের বিরুদ্ধে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই দায়িত্বটা নিতে হবে। আপনাদের মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে, লেফট ফ্রন্টকে মঞ্চে দাঁড়িয়ে লেফট নেতাদের বলতে হবে, যেখানে বিজেপি শক্তিশালী ক্যান্ডিডেট আছে বিজেপিকে ভোট দিন, কারণ আমরা তৃণমূলকে হারাতে পারবো না, বিজেপি তৃণমূলকে হারাতে পারবে। এটা বলতে হবে। আপনাকে আমি একটা করছি,
আপনি বোধহয় মহাজোটের তত্ত্বটা মানে থিওরিটাই বুঝতে পারলেন না। আপনি জানবেন যে মহাজোটের প্রবক্তা আমি ছিলাম তখন, যখন মহাজোটের কথা সবচেয়ে লড়াইটা আমরা করেছিলাম, এবং আমাদের মহাজোটে একটা জিনিস বলা ছিল লেফট এবং কমিউনাল ফোর্সকে করতে হবে। মহাজোট করতে গিয়ে তখন আমরা বলিনি যে বিজেপিকে নিয়ে হাত নিয়ে লড়াই করবো, সেদিন কিন্তু আমরা বলিনি। আজকে আপনি কি করে এটা ভাবছেন? না না, আপনি তো একটু আগেই যে কথাগুলো বলছিলেন তাতে আপনি পরিষ্কার বললেন যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা কংগ্রেস হারাতে পারবো না, মানুষ ভোট দিয়ে সেখানে নেতৃত্বের একটা বড় জায়গা থাকে। আপনারা যদি সত্যি সত্যি তৃণমূলকে হারাতে চান এবং মানুষের এই মহাজোটকে সাকসেসফুল করতে চান, তাহলে আপনাদের তো দাঁড়িয়ে এটা বলতে হবে যে খারাপ ভালো কথা, আমি বিজেপিকে কমিউনাল বলি না। আপনি আমার কথাটা শুনেননি, আমি রিপিট করেছি, ওটা ফুটেজ দেখলে লাইক মাইন্ডেড পিপল। হ্যাঁ, লাইক মাইন্ডেড পিপল হলেও আপনি বাদ দিয়ে করতে পারবেন না সেটা। বিজেপিকে বাদ দিয়ে আপনি মহাজোট, আমি বলছি লাইক মাইন্ডেড পিপল কে নিয়ে লড়াই। হ্যাঁ, লাইক মাইন্ডেড পিপল। বিজেপি তো আবার কংগ্রেসের লাইক মাইন্ডেড পিপল নয়, তাই জন্যই তো হবে না, তাই জন্যই তো হবে না, মূল জায়গাটা তো তাই জন্য হবে না। সেজন্য অতীতেও মহাজোট হয়নি। আপনার আমাকে একটু বলতে দিন, আপনার সঙ্গে বলিনি। আপনার যে অতীতের যে প্রচেষ্টা সেটা যেমন সফল হয়নি, আপনার ভবিষ্যতের প্রচেষ্টাও সফল নাও হতে পারে, কারণ মানুষের ওই মহাজোট ওইটা একটা সোনার পাথর বাটি। কারণ এখানে দলভিত্তিক গণতন্ত্র, এখানে প্রত্যেকটা দলের নিজস্ব বক্তব্য আছে, সেখানে মানুষের মহাজোট ওইভাবে তৈরি হয়ে যায় না। হতে পারে যে 2011 সালে অনেকেই চেয়েছিলেন যে সিপিআইএম চলে যাক, এবং সেখানে তারা মনে করেছিলেন যে তৃণমূল কংগ্রেসই হারাতে পারবে, তাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। বিজেপির সমর্থকরাও ভোট দিয়েছিলেন, সেখানে বিজেপিকে আলাদা করে বলতে হয়নি তৃণমূল কংগ্রেসকে ভোট দাও, দিয়েছিলেন। কিন্তু তার আগে কিন্তু একটা লড়াই ছিল, সেই লড়াইটা কিন্তু আপনারা লড়ছেন না। সেই লড়াইটা সিঙ্গুলারলি মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। আজকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখুন আমি একটা কথা বলি যে বাম আন্দোলন আজকে কোণঠাসা হয়ে পড়ছে কেন? তার কারণ বামফ্রন্টের নিজস্ব কোনো ভয়েস নেই, নিজস্ব কোনো বক্তব্য নেই, যেটা কংগ্রেসেরও বিষয় বলা যেতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে বামফ্রন্টের নিজস্ব কণ্ঠস্বর যতক্ষণ না গড়ে উঠবে ততক্ষণ কিন্তু তারা এই বিরোধী স্পেসটাকে ক্যাপচার করতে পারবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, অমিত শাহর যে ফুটেজ আপনারা দেখালেন, অমিত শাহ সেদিনকে একটা স্লোগান দিয়ে গেছিলেন, গলি গলি মে শোর হয়, এটা অমিত শাহ সেদিন বলে গেছিলেন, আমি পরের লাইনটা বলছি না। কালকে দেখলাম বামফ্রন্টের একটি মিছিল বেরিয়েছিল কলকাতা শহরে, তাতে বাম যুবকরা ওই একই স্লোগান দিচ্ছেন, অর্থাৎ বামফ্রন্টের ছিল না, কিন্তু বাম যুবকরাও দিচ্ছেন একই স্লোগান। এবং আমি দেখলাম সেদিনকে সিদ্ধার্থনাথ সিং একটা অভিযোগ এনেছেন, যেটা আমরা কাগজে আরো বড় করে দেখেছি, যে জামাত যোগ। কালকে দেখলাম নতুন রাজ্যসভার যে এমপি হয়েছেন সিপিআইএম এর, তিনিও এই একই অভিযোগটাকে বড় করে দেখাচ্ছেন। এগুলো অবশ্যই কি হচ্ছে জানেন, হচ্ছে চিত্রনাট্য যে লেখা হচ্ছে, চিত্রনাট্যটা আমার মনে হচ্ছে একজনই লিখছেন, বিরোধী দলগুলো তারা নিজেদের মধ্যে ভাগ করে বিভিন্ন মঞ্চে সেই চিত্রনাট্য আমাদের আলাদা আলাদা কণ্ঠস্বর দরকার। আর একটা জিনিস দরকার, একটা কথা বলবো, 2016 জন্য আর একটা জিনিস দরকার, যদি তৃণমূল কংগ্রেসকে হারাতে চান তাহলে একজন নেতৃত্ব গড়ে তোলা দরকার, যেটা আপনি অতীতে জয়প্রকাশ নারায়ণের মধ্যে দেখা গেছিল, যেটা একটা সময় বিশ্বনাথ প্রতাপ সিং এর মধ্যে দেখা গেছিল, যেটা একটা সময় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখা গেছে। সেই রকম একজন দরকার যাকে নেতৃত্বের সামনে রাখতে পারেন। আপনি হতেই পারে আপনিবার মোদী সরকার না বলে 2016 আপনি হয়তো বলবেন এবার দরকার শ্রমিক সরকার। হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্যকে আপনারা মুখ্যমন্ত্রী করে দ্রুত একবার নিয়ে তারপরে আরেক সরকারের কাছে যাব, দেবাশিস সরকার এখন বলা শুরু করলেন। আমি জানবো একটু কথা বলো যে আপনি একটু বুঝিয়ে ফেললেন মহাজোট সফল হয়েছিল। আপনি যেটা বললেন যে একটা উদাহরণ দিলেন যে কালকে স্লোগানটা একই স্লোগান হয়েছে। শুনুন, একটা রাজনৈতিক দলের স্লোগান যখন হয় সেটা বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে, আর একটা দল সেই স্লোগানটা দিচ্ছে বলে আমি দেবো না তা নয়। বিজেপি, সিপিএম, সমস্ত রাজনৈতিক দল ভারতবর্ষে এককালে রাজীব গান্ধীকে দিয়ে স্লোগানটা দিয়েছিল। হ্যাঁ, তার জন্য সমস্ত দলগুলো কিন্তু এক হয়ে যায়নি। আজকে যেটা বাস্তব, আপনি ভুলে যাচ্ছেন 1989 সালে বিজেপি এবং সিপিএম, লেফট এবং বিজেপি একই সাথে বিশ্বনাথ প্রতাপকে সমর্থন করেছে। ইলেকশনটা কিন্তু একসঙ্গে লড়াই, ইলেকশন না লড়ুন কিন্তু সরকারকে সমর্থন করেছে এবং বিজেপি। আমি খুব গুরুত্ব দিই, আপনি যেমন বিশ্লেষণ দেখেন, কিন্তু আজকে জোটের ব্যাপারে আপনাদের কিন্তু একটা জায়গায় উদয়ন গুহ মহাশয় আজকে মাইনরিটি অ্যাপিসমেন্টের কথা বলছেন।
এটা আমি শুনে অবাক হয়ে যাচ্ছি। হচ্ছে তো তার কারণ হচ্ছে তিনিও বিজেপি আমি বলছি তো যে আর্গুমেন্টগুলো দিচ্ছেন একটু উদাহরণ বন্ধ করুন। আপনি আজকে যে আর্গুমেন্টগুলো দিচ্ছেন এই মহাজোটের ব্যাপারে আপনি সব গুলিয়ে ফেলছেন। না, গুলিয়ে ফেলছি না, আপনি ব্যাপারটা আদৌ বুঝতে পারেননি। লাইক মাইন্ডেড পিপল, মানুষ একটা জিনিস করে, মানুষ যদি মনে করে যে আপনাকে টার্গেট করে, উনি যদি অপছন্দের লোক হয় আপনাকে টার্গেট করার জন্য সমর্থন দেয়, এটা মানুষ দেয়। রাজনৈতিক দল কি করছে না করছে সেভাবে না। আমি রাজনৈতিক দলের কর্মী হিসাবে মনে করি যে তৃণমূলকে হারাবার জন্য লাইক মাইন্ডেড পিপল, কারণ বিজেপি তো আমার কমন এনিমি, ন্যাশনাল লেভেলে তো আমি একটা ন্যাশনাল পার্টি, আমি তো তৃণমূলের মতো একটা আঞ্চলিক দল নয়। তো আমার টার্গেটটাই থাকবে তৃণমূলকে হারাতে তো আপনার বিজেপিকে সঙ্গে লাগবে না, লাগবে না? আমি বিজেপিকে সঙ্গে নেব। তাহলে আপনি হারাতে পারবেন না? না পারি না পারবো, বাট আমি লাইক মাইন্ডেড লোককে নিয়ে করব। তাহলে আপনার লাইক মাইন্ডেড লোককে আমি এক মিনিট আমার অভিজ্ঞতায় আমি বলছি 2008 সালে 2009 এবং 10-এ বিশেষ করে পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে আমার মনে আছে 81টা পুরসভা নির্বাচনের সময় 3টে দল আলাদা আলাদাভাবে লড়াই করলো, কিন্তু মানে কংগ্রেস, বিজেপি এবং সবাই আলাদাভাবে ক্যান্ডিডেট দিল। কিন্তু শেষে দেখা গেল যে মানুষ কিন্তু বামেদের রিজেক্ট করছে। এই যে সরকারকে যখন মানুষ রিজেকশন মোডে থাকে যে আমি এই সরকারকে চাই না। কত সালে? এই 2010-এর পুরসভা নির্বাচন মনে করার চেষ্টা করি। তার আগের আন্দোলনটা দেখো। আমি তার আগের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক আমি বলছি তোমাকে যে যদি সারদার প্রশ্নে ধরো প্রত্যেকটা দলই আলাদা আলাদাই আন্দোলন করলো, নন মানে সরকারের গভর্নেন্সের প্রশ্নে যদি আলাদা আলাদাই আন্দোলন করলো তো এই নির্বাচনে করলো। আমি বলছি আমি সবটা কি 2004-এ একটা লোকসভা, আমি 2004-এ একটা লোকসভা, আমি শুধু একটা জিনিস দন্দার কাছে জানা আছে, তার কারণ হচ্ছে 34 বছরের শাসনের। আমি আবারও বলছি তোমাকে মানুষ না এরকম ধরা যাক একটা বড় ইস্যু সারদার মতো ইস্যু এলো, তখন কি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আলাদা আলাদা স্লোগান কি করে নেবে? সবার স্লোগান একই হবে, কিন্তু স্লোগানের ভাষাটা মানে আমি বলছি যখন বোফোর্স কেলেঙ্কারি হয়েছে তখন কিন্তু রাজীব গান্ধী বিরোধীরা সবাই বোফোর্স নিয়েই স্লোগানের ভাষাটা আলাদা হবে। আপনি পারমাণবিক চুক্তির ক্ষেত্রে বামফ্রন্ট যা বলেছে বিজেপি তাই বলেছে, কি দুজনেই আলাদাভাবে পরিষ্কার হয়ে আছে বোফোর্সের সময় যেখান থেকে এই স্লোগানটার উৎপত্তি সেটা একই রকম ভাবে বামফ্রন্টের দেয়ালে লেখা থাকে। আবার ভিপি সিং সূর্য পূর্ব দিকে ওঠে, সব রাজনৈতিক দল বলে সারা ভারতবর্ষে, আমাদের সারা ভারতবর্ষের লোকই বলি সূর্য পূর্ব দিকে ওঠে। তো আমি যাকে পছন্দ করি না সে বলছে বলে তাহলে বিকল্প ভাষাটা আপনি বলুন। বিকল্প ভাষা আমি আর এগোতেই পারছি না। এটা হয়েছিল ভাষাটা কি? উদয়নবাবু একটা কথা বলেছেন, আমি তার পরিপ্রেক্ষিতে বলি ওই যে বিকল্প ভাষাটা আমি বলবো, যেটা আমি বলছি এই সরকারের কিছু কাজ যার ফলে এক শ্রেণীর মানুষের মধ্যে এমন অসন্তোষ হয়েছে, সেই অসন্তোষের তাতে খানিকটা সেই সলতেতে আগুন দেবার জন্য যে কথাটা বলা দরকার আমরা সে কথাটা বলি না বা বলতে পারি না। বিজেপি সেটা বলতে পারছে, বলছে বলে বিজেপির দিকে ওই অসন্তুষ্ট মানুষগুলো দ্রুত সেই বিজেপির দিকে যাচ্ছে। কেন্দ্র সরকার একটা বড় আশ্রয়, আমি বলছি শেল্টার ফ্যাক্টরটা সেখানে বড়। আক্রান্ত বাম কর্মীদের পেছনে কতবার আপনাদের সর্বোচ্চ নেতৃত্ব ছুটে যায়, সেখানে আপনি দেখুন কতগুলো, আমি বলছি কাজ হওয়া না হওয়া রিপোর্ট দেওয়াটা অন্য কথা, কিন্তু সরকারি কেন্দ্রীয় প্রতিনিধি দল দুবার এর মধ্যে চলে এসছে। আমি বলছি রাজনীতিতে আশ্রয় দেওয়াটা একটা বড় বিষয়। এই রাজ্যে যে 4টে প্রধান দল আছে, রাজনৈতিক শক্তি আছে, তৃণমূল কংগ্রেস, বিজেপি কংগ্রেস এবং আপনার তৃণমূল কংগ্রেস, তার মধ্যে 3টি রাজনৈতিক শক্তি কিন্তু টেস্টেড। মানে কংগ্রেসকেও মানুষ জানে, সিপিএম কেও জানে, তৃণমূল কেও জানে, বিজেপি কে একমাত্র জানে না। ফলে এই না জানা শক্তি ক্রমশ কিন্তু মানুষের কাছে অল্টারনেটিভ হিসেবে এগিয়ে আসতে পারে, সেটাও একটা কারণ। আর নতুন স্বাদের আগ্রহ থাকে। আমি দেবাশিস বাবুর কাছে যাব, কিন্তু তার আগে লার্জার পার্সপেক্টিভ এবং জাতীয় ক্ষেত্রে মোদি হাওয়া সত্যি কি স্থিমিত? দেখুন উত্তরপ্রদেশে খানিকক্ষণ আগেই বলছিলাম 11টা ছিল, সেটা 3টে এসে গেল, 8টা সমাজবাদী পার্টি নিয়ে চলে গেল। গুজরাটে নরেন্দ্র মোদীর গুজরাট 9টায় 9টা ছিল, সেটা 6টায় এসে গেল, কংগ্রেস 3টে নিয়ে চলে গেল। রাজস্থানে
4টে আসন 4টেই পেয়েছিল বিজেপি, সে তার ভেতর থেকে সেখানে একটা এসে দাঁড়ালো 3টে কংগ্রেস। মোদি হাওয়া কি সীমিত, এই প্রশ্নে আসবো, কিন্তু তার আগে জাতীয় প্রেক্ষিতে মোদি হাওয়া নিয়ে এবং এই মোদি উন্মাদনা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিল এই উপনির্বাচনের ফল। দেখুন, লোকসভা ভোটের মাস তিনেক পরেই কি মোদি হাওয়া ফিকে হতে শুরু করেছে? বিভিন্ন রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফল দেখে অনেকেই এখন এই প্রশ্ন তুলছে। উত্তরপ্রদেশ, রাজস্থান ও গুজরাটে কার্যত মুখ পুড়ল বিজেপির, অথচ গত লোকসভা নির্বাচনে এই 3টি রাজ্যেই দেখা গিয়েছিল মোদি সুনামি। উত্তরপ্রদেশে 11টি বিধানসভা আসনের উপনির্বাচনে 8টি আসন ছিনিয়ে নিয়েছে মুলায়ম সিংহ যাদবের সমাজবাদী পার্টি, মাত্র 3টি নিজেদের দখলে রাখতে পেরেছে বিজেপি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই 11টি আসনই বিজেপি জোটের দখলে ছিল। লোকসভা ভোটে এই উত্তরপ্রদেশের এই 80টির মধ্যে 73টি আসনে জিতেছিল বিজেপি জোট। তারপর উপনির্বাচনে এই ফল রীতিমতো হতাশাজনক বিজেপির কাছে। উত্তরপ্রদেশের মতোই লোকসভা ভোটে রাজস্থানেও রীতিমতো মোদি ঝড় দেখা গিয়েছিল, সবকটি আসনে জিতেছিল বিজেপি। রাজস্থানে 8 মাস হলো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারও গড়েছে তারা, কিন্তু উপনির্বাচনে ধাক্কা খেল বসুন্ধরা রাজের বিজেপি। রাজস্থানের যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সবকটিই ছিল বিজেপির দখলে, তার মধ্যে 3টি ছিনিয়ে নিল কংগ্রেস, একটি মাত্র নিজেদের দখলে রাখতে পেরেছে বিজেপি। মোদির খাসতালু গুজরাতেও বিধানসভা উপনির্বাচনে মুখ পুড়েছে বিজেপির। মোদির 100 দিনের সঙ্গে সঙ্গে গুজরাতের বর্তমান মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেলের কাছেও এটা ছিল প্রথম বড় পরীক্ষা, কিন্তু দেখা গেল মোদিবিহীন গুজরাতে গেরুয়া কিছুটা হলেও ফিকে। গুজরাতে 9টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, এই 9টিই ছিল বিজেপির দখলে, তার মধ্যে 3টি ছিনিয়ে নিয়েছে কংগ্রেস, 6টি ধরে রেখেছে বিজেপি। উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থানে বিজেপি এভাবে মুখ থুবড়ে পড়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি মোদি ম্যাজিক ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন উপনির্বাচনের এই ফলকে এখনই মোদির বিরুদ্ধে অনাস্থা বলা উচিত নয়, তবে মোদি নামেই বিজেপি সব জায়গায় জিতবে এমনটা ভাবাও যে ঠিক হবে না, তা এই ফল থেকে স্পষ্ট। উপনির্বাচনের এই ফল বিজেপিকে নতুন করে ভাবতে বাধ্য করবে বলেই মনে করছেন তারা। লোকেদের মধ্যে যে একটা আজকাল খুব আকাঙ্ক্ষা বেড়ে গেছে, খুব তাড়াতাড়ি লোকেরা চেঞ্জ চায়, আর একটা যে আমরা ইংরেজিতে বলি এম্পাওয়ার্ড, দ্য ইলেক্টোরেট হ্যাজ বিকাম ভেরি এম্পাওয়ার্ড। তো ওরা কাউকে বেশি দিন যদি কোনো পার্টি কি কোনো নেতা ওভার কনফিডেন্ট হয়ে যায়, কমপ্লেসেন্ট হয়ে যায়, ওরা কিন্তু আমাদের নির্বাচনের একটা যে আমাদের সিস্টেম হয়ে গেছে, ওরা ঠিক শাস্তি দেয়। তো ওইভাবে আমার মনে হয় যে এইটা বিজেপিরও শেখা উচিত যে একটা ইলেকশনে ওরা যদি খুব ভালো করে থাকে, এইটার মানে না কি পলিটিক্স একেবারে বদলে গেছে। মোদি সরকারের প্রতি কেন্দ্রে মোদির বিরুদ্ধে অনাস্থা তৈরি হয়ে গেছে, এটা বলা বোধহয় একটু অতি সরলীকরণ হয়ে যায়। কিন্তু এটা বলা যায় যে লোকসভা নির্বাচনের সময় যেরকম বিজেপি এবং মোদি একটা সমার্থক শব্দে পরিণত হয়েছিল, আজ কিন্তু মোদি ফ্যাক্টর একটা লোকসভা নির্বাচনে যেভাবে কাজ করেছে, এক্ষেত্রে মোদি ফ্যাক্টরটা দিয়ে বিজেপির যে সেই রাজ্যওয়ারি সাংগঠনিক বা স্থানীয় নেতাদের নিয়ে যেসব সমস্যা, সেগুলো কিন্তু আর মোদির পক্ষে মানে সেটাকে পার করিয়ে দেওয়া, অর্থাৎ মোদিকে সামনে রেখে সেই সব সমস্যাগুলো থেকে বের করে নিয়ে আসা বিজেপির পক্ষে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। মোদি সরকারের 100 দিনের কাজ যে মানুষকে সম্পূর্ণ খুশি করতে পারেনি, তার ইঙ্গিত কিছুটা হলেও উপনির্বাচনের এই ফলে মিলল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সামনে মহারাষ্ট্র, হরিয়ানায় বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপির ফল কিরকম হয় তার উপরেও অনেক কিছু নির্ভর করছে বলে মত তাদের। পাশাপাশি বিজেপির কংগ্রেস মুক্ত ভারতের ডাক সাধারণ মানুষ যে ভালোভাবে নেয়নি, তার প্রমাণও উপনির্বাচনের এই ফলাফলে মিলল বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এই 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে যে এটা হয়েছে, এটা একটা রিয়ালিটি চেক বলা চলে মোদির জন্য। যে মোদি বারবার বলেছিল যে আমরা কংগ্রেস মুক্ত ভারত, এই দেশে শুধু বিজেপি রাজত্ব করবে। ওইটা আমরা দেখছি যে আমাদের জনগণের মধ্যে লোকেরা মাল্টি পার্টি ডেমোক্রেসিকে পছন্দ করে। তো ইন দের ওন ওয়ে অশিক্ষিত হতে পারে, গ্রামাঞ্চলেও কিন্তু একটা এই ডেমোক্রেসি একটা যে এটা মানে এটা ডিপ রুটস ইন দ্য ইন্ডিয়ান, মানে রাজস্থান বলুক, গুজরাট, আসাম, এনি পার্ট অফ ইন্ডিয়া, এইটা কিন্তু একটা বিরাট বড় লেসন। মানুষ 100 দিনের কাজে যদি বিপুলভাবে খুশি হতো, কারণ মানুষের প্রত্যাশা অসীম, মানুষ চায় অনেক বেশি, সেই প্রত্যাশা পূরণ 100 দিনে যতটা হওয়া উচিত ছিল ততটা হয়নি।
বিজেপি একটা সুযোগ পেয়েছে অবশ্য এই সেটব্যাক, এই ধরাশায়ী হওয়ার জন্য। তারা আগামী দিনে মহারাষ্ট্র নির্বাচন আসছে, আরো অনেকগুলো জায়গায় নির্বাচন আসছে, সেই সব জায়গায় বিজেপি যদি সতর্ক হয়ে তারা কাজ দেখাতে পারে, তখন আবার এই পরিস্থিতিটা যে বদল হবে না এমন কথাও কিন্তু বলা যায়। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, উত্তর ও পশ্চিম ভারতে এই রাজ্যগুলিতে লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্যের গ্রাফ একেবারে শীর্ষে পৌঁছেছিল, তাই স্বাভাবিকভাবেই সেখান থেকে আর উপরে ওঠার জায়গা নেই। তাই বিজেপির জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাটা। এই পরিস্থিতিতে তাই পশ্চিমবঙ্গের মতো রাজ্যই এখন মোদী অমিত শাহদের নজরে, কারণ এখানে বিজেপির বাড়ার সুযোগ রয়েছে আর সেটার লক্ষ্যেই এগোচ্ছেন তারা। আর সে কারণেই হয়তো দেশ জোড়া ট্রেন্ডের উল্টো পথে হেঁটে পশ্চিমবঙ্গে একক ক্ষমতায় বিধানসভায় খাতা খুলল বিজেপি। এবিপি আনন্দ। শ্রমিক ভট্টাচার্য বসিরহাটের বিজয়ী প্রার্থী এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে। শ্রমিক, প্রথমেই অভিনন্দন। আমি প্রথমে যেটা জানতে চাইবো, তোমার খুব প্রিয় শব্দবন্ধ, রোজ তোমার কথার মধ্যে কোনো না কোনোভাবে এই শব্দবন্ধ, কোচবিহার থেকে কাকদ্বীপ, একবার না একবার তুমি বলো। আজকেও শুনছিলাম তুমি নানা চ্যানেলে এই শব্দবন্ধটা আমাদেরও বলছিলে। অনেকে বলছেন যে কোচবিহার থেকে কাকদ্বীপ তৃণমূলের বিরুদ্ধে এই মুহূর্তে একটাই রাজনৈতিক দল বিজেপি, একটা মাত্র আসনে জিতে এই দাবিটা করছো কি করে তোমরা? লোকসভা নির্বাচনের পরে প্রথমে 2011 বিধানসভা নির্বাচন, কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট ভেঙে যাওয়া এবং লোকসভা নির্বাচনের পরে সারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক আঙ্গিকে একটা পরিবর্তন এসেছে। বিধানসভার ভিতরে নিঃসন্দেহে বামপন্থীরা তারা বিরোধী দল হিসেবে স্বীকৃত, কিন্তু মাঠে ময়দানে মানুষের আবেগ উচ্ছ্বাস, সে নতুন দলে যোগদান বা বিভিন্ন ইস্যুকে অ্যাড্রেস করার ক্ষেত্রে আজকে বাংলার মানুষ মনে করছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দল প্রকৃত অর্থে বিজেপি। তো সেক্ষেত্রে আমরা তো এতদিন পর্যন্ত তোমাদের এখানে টক শো করেছি, বিভিন্ন জায়গায় বক্তৃতা করেছি, ভিড় হয়েছে, আমাদের বক্তব্য মানুষ শুনেছেন। আমি এই কারণেই বলেছি যে বিধানসভায় আমাদের কোনো প্রতিনিধিত্ব ছিল না, আমরা লোকসভায় প্রতিনিধিত্ব পেয়েছি, আসানসোলের মানুষ পাঠিয়েছেন, কিন্তু লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনটা কোনোভাবেই তুলনা করা যায় না এবং ফলেও তা প্রমাণ হচ্ছে। আসানসোলের মানুষও পাঠিয়েছে, একার শক্তিতে পাঠিয়েছে। দার্জিলিংয়ে নিঃসন্দেহে আমরা জিতেছি, কিন্তু সেখানেও লড়াই ভালো হয়েছে, কিন্তু সেখানে আমাদের একটা জোট ছিল, তার সমর্থন ছিল, কিন্তু সম্পূর্ণ এককভাবে আমরা আসানসোল থেকে আমাদের রাজ্যের মানুষ পাঠিয়েছে। ঠিক এই প্রথম চতুর্মুখী লড়াইয়ে আমাদের এখান থেকে যে আমাদের পাঠিয়ে দিল, এর অর্থ হলো যে আমরা যে প্রকৃত বিরোধী রাজনৈতিক শক্তি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, আর এই রাজনীতিতে যে মেরুকৃত রাজনীতি এতদিন চলছিল তার মাঝখানে যে বামপন্থীরা এই মুহূর্তে প্রাসঙ্গিক নয় বা তাদের শক্তি ক্ষয়টা এখান থেকে বিভিন্ন জায়গা থেকে তারা শিখে আসছে, এটাই প্রমাণ করলো। শুধু সার্বিকভাবে এই মুহূর্তে যদি নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়, যদি ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হয়, এই নির্বাচনে বসিরহাটে যে নির্বাচনে জয়ী হয়ে তুমি স্টুডিওতে এই মুহূর্তে আমার সামনে, অবাধ এবং শান্তিপূর্ণ এই নির্বাচন, দেখুন আমি এই মুহূর্তে বসিরহাটে সেরকম কিছু বলতে চাই না, তবে প্রত্যেকেই তারা জানো যে চক্রব্যূহ রচনা করা ছিল, স্বাভাবিকভাবে যারা সাংগঠনিক শক্তি আছে তারা তো সেটা করবেই, এবং বিভিন্ন ভাষায় আক্রমণ, আগের দিন রাত্রিবেলা যে মানে বসিরহাটের ব্যাপারটা কি আছে জানো তো, ওখানে তো খুব একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে, তোমার ওই ইছামতি পাড় ধরে, আর এখানে কলকাতায় এত উত্তাপ, এখানে এত সারদা, কখন ইডি ডাকবে, কখন কে ডাকবে, এইটা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য, রক্তচাপ কমানোর জন্য অনেকে বসিরহাটের মানুষের গণতন্ত্রকে সুরক্ষিত করবার জন্য যে টাকির গেস্ট হাউসে পৌঁছে গিয়েছিলেন, বিভিন্ন গেস্ট হাউসে চলে যাচ্ছে নতুন নতুন মুখ। কারণ বসিরহাটের মানুষ দেখেছিল এতদিন পর্যন্ত ওখানে প্রচুর হরিনাম হয়, তা বসিরহাটের মানুষ আইদার দেখা যাবে প্রহরী সভা, তোমারও বাড়ির কাছাকাছি, তোমার বাড়ি হয়তো, আর তো ওখানে প্রচুর হরিসভা একদিকে, আর একদিকে ধর্মপ্রাণ মুসলমান তাদেরও দেখলে চেনা যায়। কিন্তু এবার প্রচুর দেখলো মানুষকে হাতের লোহার বালা আর গলায় কালো কার, মানে এরা গণতন্ত্রটাকে মানুষের ভোটাধিকার সুরক্ষিত জন্য পৌঁছে গিয়েছিল। এখন প্রশ্ন হলো এই যে
কেন্দ্রীয় বাহিনী এসেছে। আমি একটা ঘটনার কথা বলছি, কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারা তো একটা জায়গা, তাদের একটা সীমাবদ্ধতা আছে, তারা নিঃসন্দেহভাবে বুথটাকে প্রোটেক্ট করতে পেরেছে। আর বুথের ভেতরে আমি কিছু ঘটনা বলবো না, কারণ সেটা ওই রাজনীতি আমি করি না। আমি একটা ঘটনার কথা বলছি। আমার যে নির্বাচনী অফিস ছিল, আমাদের ওখানে আমাদের অফিসের দায়িত্বে একজন ছিলেন ক্যাপ্টেন রায়চৌধুরী, উনি রিটায়ার্ড একজন মিলিটারি অফিসার উনি ছিলেন। তা উনি খাওয়া দাওয়ার একটু প্রবলেম আছে, উনি উল্টো দিকে খুব এক দরিদ্র মহিলা রুটি তৈরি করতেন, আর খাবার জায়গায় দুপুরে হোটেলে খেতেন, সেটা তার ঠিক হচ্ছিল না। একদিন গেছেন, তো উনি হয়তো বলেছেন সকালবেলা চা খেতে গিয়ে, তা সেই বৃদ্ধা ভদ্রমহিলাটা বলছেন যে বাবা, আমি দাদা আপনাকে রান্না করে দেবো, আমাকে কোনো পয়সা দিতে হবে না, একটা কাজ করতে পারেন, কেন্দ্রীয় বাহিনীটাকে এনে দিতে পারেন, এই দাদাকে আমাদের জেতাতে হবে। এই হচ্ছে মানুষের ওখানে বক্তব্য। তার মানে মানুষ চাইছে ভোট দিতে। আমি বলেছিলাম কি যে মা, মাটি এবং মানুষ তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট দেবে, যদি সুযোগ পায় তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট দেবে। এবং এটা তবে নিঃসন্দেহে আজকের দিনে দাঁড়িয়ে সত্যকে অস্বীকার করা যায় না, যেভাবে তৃণমূল কংগ্রেসের দুজন নেতা পরিশ্রম করেছেন, তাদের আন্তরিকতা, তাদের প্রার্থীকে জয়ী করানোর জন্য যে চেষ্টা, এটা নিঃসন্দেহে অন্য রাজনৈতিক দলের কর্মীদের শেখার কথা। কারণ এখন হয়ে গেছে সংগঠনের মানে অন্য, জোরজার বুত্তার, এক কথায় নাম সংগঠন। এই যে এটা তো এখন একটা এসেছে, কিন্তু এই জায়গায় তারা কিন্তু নিয়ে গেছেন লড়াইটাকে। লড়াই নিয়ে গিয়ে বাংলার মানুষ এখন মানে দেখছেন, ভাবছেন যে বিভিন্ন জায়গা থেকে তো ফোন পাচ্ছি, রিয়াকশন পাচ্ছি, বা অন্য জায়গায় যখন এর বাদ দিয়ে আমি 20 দিনের আগে যখন বিভিন্ন জায়গায় সভা করতে যেতাম, আমরা দেখেছি মানে সবাই মানুষ বুঝতে পারছেন এক এক সময় এক একটা ইস্যু, মানে এমনকি ইমরান ইস্যুটাকেও ব্যবহার করতে বিভিন্ন কায়দা করে কেউ বাদ দেয়নি। এতদিন আমরা ছিলাম সংখ্যালঘু শত্রু, মোদী ক্ষমতায় আসবার সঙ্গে সঙ্গে সমস্ত লোককে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আর বিজেপি মানে লোকসভা নির্বাচনের পরে না, লোকসভা নির্বাচনে কোনো কৌশল নেই। লোকসভা নির্বাচনের পরে বিজেপির প্রথম শহীদ হল শেখ রহিম, যেভাবে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। খুন তো অনেক রকম হয়, মানে পুরো দৃশ্যটা যা আছে, আমার মনে দক্ষিণ ভারতীয় ছবি, সেটাতেও কিন্তু দেখা যাচ্ছে না। একজন লোককে লাইট পোস্টে বেঁধে পুরো একদম সম্পূর্ণভাবে যীশু খ্রিস্টের মধ্যে বেঁধে ফেলা হলো। কে? একটা ক্ষেত মজুর, তাকে বাঁধা হলো, তার স্ত্রী দৌড়ে গেল, দৌড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে সম্পূর্ণ নগ্ন করে দিয়ে তাকে লাথি মারতে শুরু করা হলো। তার 2 মেয়ে, একজন বিবাহিত একজন অবিবাহিত, তারা দৌড়ে যাচ্ছে বাবাকে বাঁচানোর জন্য। এবার তুমি দৃশ্যটা কল্পনা করো, তাদের সম্পূর্ণ বিব্রস্ত করে বললো আগে পুরো গ্রামটা ঘোরাও, তারপরে বাকি কাজটা করব। এবার সেই মহিলা, তোমাদেরও ক্যামেরায় ফুটেজ দেখলেই পাবে, একজন প্রান্তিক মুসলিম মহিলা, সে দাঁড়িয়ে, বিবাহিত একটি মহিলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে যে দেখতে পাচ্ছে 30 মিটার দূরে তার বাবাকে কুপোনো হচ্ছে, একদম প্রকাশ্যে, পুলিশ উপস্থিত। পুলিশ পরের দিন স্টেটমেন্ট করলো যে আমরা ওভার পাওয়ার্ড হয়ে গেছি। আর ওখানে বসে তার গলা জলে ডুবে তারা দেখতে পাচ্ছে বাবা সামনে পড়ছে, মা বিব্রস্ত হয়ে সামনে পড়ে আছে। এবার মেয়েটি ক্যামেরার সামনে বলছে, বাবু গো, আমাদের ইজ্জতটা কোনো মানুষে বাঁচায় নাই, আমাদের ইজ্জতটা পুলিশে বাঁচায় নাই। ওই যে তালাবের পানিটা দেখছো, ওই পানির মধ্যে গলা ডুবিয়ে আমরা আমাদের ইজ্জতটা বাঁচাইছি। আজকে যার বিরুদ্ধে অভিযোগ করেছে, সেই অভিযোগ এখনো পর্যন্ত সে গ্রেপ্তার হয়নি। সে নেতা মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন মঞ্চে উপস্থিত থাকছে, গ্রেপ্তার, তার বিরুদ্ধে এফআইআর করেছে, এবং তার বাড়িতে পাঠানো হয়েছে কি যে 8 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পঞ্চায়েত অফিস নম্বর কোনো একটা চাকরি দেওয়া হবে। আমি তাদের মানে আবার আমি এখান থেকে তাদের আরেকবার কুর্নিশ করছি এ কারণেই, যারা জীবনে 8,000 টাকা একসঙ্গে চোখে দেখেনি, তারা ফুৎকারে 8 লক্ষ টাকা উড়িয়ে দিয়েছে যে আমার বাপটারা যারা খুন করেছে আমরা তাদের সাজা চাই। আজকে তো খুন হচ্ছে, আজকে তো সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে না, দরিদ্র মানুষ আক্রান্ত হচ্ছে না, পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে না, অসংগঠিত শ্রমিকের উপর অত্যাচার চলছে না, জলাজমি বোঝানো হচ্ছে না, কোন কাজটা বন্ধ আছে? শ্রমিক, এই অত্যাচার সত্ত্বেও তোমার মার্জিন 30,000 লোকসভায় ছিল, এখন এই 1,500-তে চলে এলো কেন? না না, আমার টোটাল ভোটের হিসাবে এখানে আমি বলে দিচ্ছি, লড়াই করেছে, আমি প্রথম দিন থেকে যা বলছি আমি আবার বলছি, কর্মীরা লড়াই করেছে, কর্মীরা লড়াই করেছে, শান্তিকামী মানুষ লড়াই করেছে, জাতীয়তাবাদী কংগ্রেস, যারা বুঝতে পারছেন জাতীয়তাবাদের মঞ্চটা, লড়াই করার মঞ্চটা তৃণমূলের বিরুদ্ধে এই মুহূর্তে কংগ্রেস নয়, তারা লড়াই করেছে। বামপন্থীরা, যারা বুঝতে পেরেছেন যে অসংগঠিত শ্রমিকের পাশে দাঁড়ানোর জন্য যদি কোনো মঞ্চ থাকে, যদি পাট্টা কেটে নেওয়ার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে, সেই লড়াইটা করতে পারে বিজেপি। তারা এসেছে, তারা সবাই মিলে লড়াই করেছেন, আমি নিমিত্ত মাত্র, উপলক্ষ মাত্র। কিন্তু এই যে মার্জিন কমার লোকসভার সঙ্গে এটার কোনো তুলনা হবে না। লোকসভার নির্বাচনটা হচ্ছিল, সেখানে সিপিআইএম এর শক্তি, তারা কেন্দ্রে সরকার গঠন করতে পারতো না। মমতা বন্দ্যোপাধ্যায়, তারা জানতো যতই মমতা দেবী ভোট পান সরকার গঠন করতে পারবে না, তাদের সাংগঠনিক ভোট, অন্য কারণে ভোট হয়েছিল। কিন্তু এখন যে ভোটটা হয়েছে, এখন
কংগ্রেস একটা সার্টেন অবস্থা ভোট ধরে রেখেছে, কিন্তু সিপিআইএম এর ভোটটা ব্যাপকভাবে নিচে নেমে গেছে এবং সে জায়গার সেই বিভিন্ন মানুষকে, আমি এর বাইরে কিছু বলতে পারছি না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সেই মানুষকে ঢুকিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেস ভোটটা এসেছে কাছাকাছি, আমাদের ভোট মোরাললেস 0.5% কমেছে, তার খুব একটা বেশি হয়নি, কারণ একটা অসম লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা খুব বলতেন, আমার সঙ্গে কয়েকবার একাধিকবার স্টুডিওতে বলেছেন যে স্মল ইজ বিউটিফুল। তো এখন তোমার এই একজন বিজেপি প্রতিনিধি হিসেবে বিধানসভায় যখন ঢুকবে, তো তোমার মনে হয় যে তৃণমূলের তোমার বিধায়ক সহকর্মীরা তারা স্মল ইজ বিউটিফুল বলবে? কতটা রেস? স্মল ইজ বিউটিফুল বইটা লেখকের নামটা ভুলে যাচ্ছি, বইটা আমার পড়া হঠাৎ মনে আসছে না, যাই হোক। এই যে এককভাবে লড়াই করেছো, কিন্তু একক হিসেবেই তো বিধানসভায় যাবে অন্তত আপাতত। আমি আশা করেছিলাম। কতটা রেস করতে পারবে দল বা মানুষের বক্তব্য? সংখ্যা তো একটা বড় ব্যাপার গণতন্ত্রে। হ্যাঁ, নিঃসন্দেহে সংখ্যা বড় ব্যাপার, তবে একটা কথা বলে রাখি, আমি তাদের সাথে কখনোই তুলনা করছি না, আমরা তো খুব ছোট অবস্থা থেকে এগিয়েছি, কারণ আমরা কোনো দলের গর্ভ থেকে জন্ম নিইনি, দল ভেঙে নিইনি, সম্পূর্ণ মানে একটা সময় যখন প্রথম আমি পার্টির হোল টাইমে হেরেছিলাম, তখন রাস্তায় দেখে বলা হতো 800 আবার পাখি, বিজেপি আবার পার্টি। 242টা আসনে নির্বাচনে লড়াই করে আমার মনে আছে ইন্দিরা গান্ধীর মৃত্যু আমরা 2টো আসন পেয়েছিলাম। অটল বিহারী বাজপেয়ী 2 লক্ষর বেশি ভোটে মাধবরাও সিন্ধিয়ার কাছে গোয়ালিয়রে হেরেছিলেন, তখন আমাদের দেখে বলা হতো হাম দো হামারা দো, মানে অটল আদবানি আর বিজেপি। তো সেই জায়গা থেকে আজকে এখানে এসেছে। আসলে আমি আবার সকালেও যেটা বলেছি আমি এখন বলছি, দেখুন পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের রাজনীতির নতুন রসায়ন তৈরি হয়েছে। মেরুকৃত রাজনীতির মধ্যে একটা নতুন পলিটিক্যাল স্পেস তৈরি হয়েছে, যে স্পেসটা বিজেপি মানে পূরণ করতে পারছে বা সক্ষম হচ্ছে। এখানে দাঁড়িয়ে আমাকে আমার দল এবং বসিরহাটের মানুষ আমাকে পাঠিয়েছে বিধানসভায় ভেতরে গিয়ে যেতে, যে 16 তারিখ মানে 2016 নির্বাচন, তা আমি গিয়ে ওখানে মোটামুটি কারা কোথায় বসবে 2016 আমার পরে তো অনেকে যাবে, তাদের জন্য জায়গা টাকা দেখে রাখা, কোথায় বসবে জন্য সমস্ত করে সেইটা দেখার জন্য পার্টি, যেটা একা ঠিক আছে আমাদের তো একটা মৌলিক অবস্থা, যারা আমাদের প্রচারটা তো মানুষই করে জায়গা দেখে, কিন্তু সাধারণত স্পিকার মানে জায়গা লট করে স্পিকার, তাহলে স্পিকার ভেতরে পরিবেশটা দেখাটা। নিশ্চয় ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে তার সাফল্যের জন্য, জয়ের জন্য। রাজনীতি বিরোধিতা আছে, ছিল, আছে, থাকবে। ইএফ শুমাকারের মতো আপনিও বলবেন স্মল ইজ বিউটিফুল? না, আমি ভাই আমি মানে এত বেশি বহুমুখী প্রতিভা আমার নেই। আমি ছবি আঁকা, গান করা, নাটক লেখা, এসব আমার এত বহুমুখী প্রতিভা নেই। ইংলিশ দিয়ে আবার উর্দুতেও কবিতা লেখা, এসব আমার নেই। আবার কাগজে দেখছিলাম, তো আমার এত বহুমুখী প্রতিভা নেই। একটা ছাপোসা স্কুল মাস্টার ছিলাম, নিজের সাবজেক্টের বাইরে বেশি জানি না, ওই জন্য উদাহরণ বসে বেশি তর্ক করতে সাহস পেলাম। হ্যাঁ, তো আমি যেটা শ্রমিক যেটা বললো, আমি নিশ্চয়ই জিতেছি, ওকে অভিনন্দন জানাচ্ছি। নতুন বিধায়ক, জায়গা দেখে আসবে, যে জায়গা কিভাবে ওসব টেকনিক্যাল ব্যাপার নিয়ে কথা বলতে হবে। তাই আমি একটু আগে, ও আসার আগে আমি উদাহরণ দিয়েছিলাম জয়পুরের, পার্টিটা কিন্তু উঠেই গেল। হ্যাঁ, সর্বভারতীয় একটা দলের প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের, জয়পুরে জেতার পরে হয়ে গেল। আজকের ওর নির্বাচনী সাফল্যটা এখনো কোনো দিক নির্দেশ করছে না, এখনো আগামী দিনে ভোটের ব্যাপারে এটা কিছু করছে না। আগামী দিনে যেটা যাচ্ছে, একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি মানুষের, তৃণমূলের বিরুদ্ধে একটা প্রচন্ড হাওয়া আস্তে আস্তে আসছে, এবং বিজেপির যেহেতু ন্যাশনাল লেভেলে তারা ক্ষমতায় আছে, জাতীয় পর্যায়ে, তাদের বিরুদ্ধে যে একটা মানুষকে মোদী একটা দিয়েছে, পশ্চিমবাংলার মানুষ একটা বিশ্বাস করেছিল সুদিন আসছে, এই সুদিন আসছে একটা স্লোগানে তারাও আচ্ছা দিন আর আমরা বাংলায় বলেছিলাম সুদিন আসতে, বিজ্ঞাপন দিয়েছিল, অনেক বিজ্ঞাপন সুদিন আসতে, আর কোনো চিন্তা নেই। তাদের মোহমুক্তি আস্তে আস্তে ঘটছে, ফলে বিজেপি এবং তৃণমূলের দুটোর বিরুদ্ধেই মানুষের হবে। সেই নতুন জোটটা কি হবে, নতুন মেরুকরণ কি হবে, আগামী দিনে সেটা ঠিক হবে। এখন কোনো দিক নির্দেশ করছে না। ঠিক, এখনো দুজন বক্তা বলেননি, আমি একবার দেবাশিস বাবুর কাছে যাব। আমার মনে হয় যে একেবারে শ্রমিক ভট্টাচার্য যথার্থই বলেছেন যে 30,000 থেকে 1,500 তৃণমূল কংগ্রেস একাধিকবার প্রেস কনফারেন্স করে তারা, মুকুল রায় নিজেই দাবি করেছেন যে দেখুন কতটা কমেছে, কিন্তু বাস্তবটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1%-ও কম কমেছে। মানে যেটা ছিল 2014 38.39, সেটা হয়েছে 37.43। অর্থাৎ বসিরহাটে বিজেপির জনসমর্থন কিন্তু শ্রমিক ভট্টাচার্য প্রার্থী হিসেবে ধরে রেখেছেন, দল হিসেবে তো ধরেই রেখেছেন। কি বলবেন, যেখানে গোটা দেশে মোদি হাওয়া নাকি স্থিমিত, বসিরহাটে এটা ধরে রাখাই, এটার কি ব্যাখ্যা আছে? আমরা সবসময় রাজনীতির আলোচনা করতে গেলে যেরকম মানে একটা দ্বিচারিতা করি, দ্বিচারিতাটা এই জায়গায় বিশ্লেষণ করবার সময় খুব স্বাভাবিকভাবেই আমাদের ভিত্তি করতে হয় সংখ্যাতত্ত্ব, এবং তার মধ্যে থেকে আমরা কোনো অ্যানালিসিস ড্র করার চেষ্টা করি।
আবার এই রাজনীতির আলোচনার সময় কিন্তু একটা কষান থাকে, এই রাজনীতির আলোচনাতে আবার ওই 2 আর 2 যোগ করে নির্দিষ্ট সংখ্যায় পৌঁছায় না। আমি এই কথাটা যখন বলছি এবং একটা রেফারেন্সে কথা বলতে যাওয়ার আগে ব্যক্তিগত স্তরে বন্ধু শ্রমিককে ভীষণভাবে অভিনন্দন জানাচ্ছি আর কি, এবং তুমি জিতেছো, আমরা সবাই খুব খুশি, তুমি আমাদের এই তর্ক বিতর্কের একজন সাথীও বটে। কিন্তু এখানে বলছি যে বিজেপি 2011 সালে, আমি একদম কংক্রিট উদাহরণ দিচ্ছি, কারণ কালকের নিউজে, আজকের নিউজে 1 নম্বর নিউজ হচ্ছে বামপন্থীদের 2 জায়গায় জামানত বাজেয়াপ্ত, সুতরাং আমি ওই জায়গাটায় ফার্স্ট বলতে চাইছি। 2011 সালে বিজেপির ওই নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সিতে 4% একটু কম ভোট ছিল, জামানত বাজেয়াপ্ত হয়েছে। 2014 সালে ওই একই কনস্টিটিউয়েন্সিতে বিজেপির 40% একটু কম ভোট পেয়েছিল। আমি একদম 2011 এবং 2014 ওই নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সিতে বিজেপি দলের জামানত বাজেয়াপ্ত এবং তারপরে রেকর্ড মার্জিন মাত্র 3 বছর সময়কালের মধ্যে ঘটেছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আমি শুধু একটু যোগ করি, 2009 এই ডিলিমিটেশনের আগে বহুবাজার কেন্দ্র ছিল, তখন মিনতি গোমস, 2011 আর 14 বলছি, তারপর না আমি বলছি মিনতি গোমস দাঁড়িয়েছিলেন, জামানত জব্দ হয়েছিল বামফ্রন্টের। হ্যাঁ, আমি আসছি। 2 নম্বর কথা হচ্ছে আজকে যে 2টো উপনির্বাচন হয়েছে, এই 2টো উপনির্বাচনের মধ্যে যদি বামপন্থীদের জায়গা থেকে দেখা হয় তাহলে চৌরঙ্গী নির্বাচন আলাদা করে বিশেষ কোনো মাত্রা যোগ করছে না, কারণ দুটো কনস্টিটিউয়েন্সিতেই যদি 30%টাকে গড় ভোট বলা হয়, তাহলে বসিরহাট দক্ষিণ, কবে দই খেয়েছিলাম ঢেকুর তোলে না, বসিরহাট দক্ষিণ 2014 নির্বাচন, তাতে বামফ্রন্ট পেয়েছিল হচ্ছে 21.23, আর এই চৌরঙ্গিতে হচ্ছে 10% একটু কম, 9.55 এরকম কিছু। ফলে গড় যে 30%, তার নিচে যে দুর্বল আসন হিসেবে যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে আজকে এমন 2টো জায়গায় উপনির্বাচন হয়েছে বামেদের জায়গা থেকে। 2000 মাত্র 4 মাস আগে যে নির্বাচন হয়েছে সেই ফলাফলের নিরিখে দুর্বল আসন এই জায়গায় নির্বাচন হয়েছে। আমি একদম স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে রেফার করে বলছি। তাহলে কিন্তু দুর্বল আসনে 21টা 13% নেবে, দুর্বল তর হওয়া। এবার না, এবার এইখানটাতে একটা কথা আসছে, এই কথাটা আমরা সবাই কিন্তু একমত হয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে যে ফলে এই 2টো আসন সংখ্যা দেখে আমরা নির্দিষ্টভাবে দক্ষিণপন্থী রাজনীতি কি ছাড়া, বামপন্থী রাজনীতি কি ছাড়া, ভূত এবং ভবিষ্যৎ, এই সমস্ত সিদ্ধান্তমূলক কথাবার্তা তৃপ্তি লাভের জন্য হতে পারে, বাস্তব সেটা নয়। 3 নম্বর কথা, যেটা পশ্চিমবঙ্গে একটা মৌলিক পরিবর্তন হয়েছে, যেটা বোধহয় শ্রমিক তুমি বললে, একটা রসায়নের পরিবর্তন হচ্ছে, একদম একমত। কারণ এর আগে পর্যন্ত ওই 52 আর 48 এই জায়গায় কিন্তু মানুষের মনোভাব দুভাগে ভাগ হতো। এবার কিন্তু শাসক, এটা যদি একটা অবস্থান ধরা যায়, আর শাসক বিরোধী একটা অবস্থান ধরা যায়, সেখানে ভোটটা কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যে মূলত 4টে জায়গায় ভাগ হচ্ছে, এবং শতাংশের বিচারে ভ্যারিয়েশন রয়েছে, এবং শতাংশের বিচারটাও কিন্তু আমরা বিভিন্ন বিধানসভায় গেলে স্বাভাবিকভাবে 1, 2, 3, 4 যে র্যাঙ্ক এন্ড প্রোফাইল, এটা কিন্তু খুব দ্রুত পাল্টে যাচ্ছে। ফলে এই মুহূর্তে এই লোকসভাতেও হয়েছে, নয়তো 34টা আসন হয় না, শাসক আর শাসক বিরোধী ভাগ, লোকসভাতে 34 প্রকৃত সমর্থন, এই পুরো আলোচনাটা আগে হয়ে গেছে, রিপিট করছি না। আমি বলছি এই মুহূর্তে রাজ্যের চিন্তা ভাবনার প্রশ্নে একটা পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে রয়েছে, তীব্রভাবে খুব পরিবর্তনের পরবর্তী অবস্থায় তীব্রভাবে আঞ্চলিক স্তরে এমন কিছু ইস্যু উঠে এসছে যেগুলো বর্তমান শাসক দলের বিরুদ্ধে খুব দ্রুততার সাথে প্রতিষ্ঠান বিরোধী একটা স্পেস তৈরি করছে। এই জায়গায় বামপন্থী, এই যেখানে আমি মান্নানদার একটা কথার সাথে একমত, এই জায়গায় একটা ভয়েড যেটা হয়েছে সেটা হচ্ছে যে 34 বছর ধরে বামফ্রন্ট এখানে ছিল, ফলে এই রাজ্যের মানুষজনের মধ্যে কিন্তু একটা প্রত্যাশা কাজ করে, স্বাভাবিকভাবেই সেই মানুষ বামফ্রন্টের সমর্থক হতে পারে, বিরোধী মানুষ হতে পারে, যে এই ধরনের অবস্থায় যখন খুব দ্রুততার সাথে সঙ্গতভাবে প্রতিদিন প্রায় প্রতিষ্ঠান বিরোধী জায়গা তৈরি হচ্ছে, সেখানে বামফ্রন্ট আরো তার যথেষ্ট ক্ষিপ্রতা নিয়ে অ্যাসার্ট করবে, মুভমেন্টে আসবে, মানুষ সেই চেহারায় দেখতে চাইছে। এবং এই দ্বিতীয় তৃতীয় শক্তি নিয়ে আমরা যে বারবার আলোচনা করছি, এখানে এই মুহূর্তে রাজ্যে কিন্তু একটা বাম গণতান্ত্রিক শক্তি, কারণ যখন আমি বিজেপিকে সাম্প্রদায়িক এই অবস্থান থেকে একটা নির্দিষ্ট অবস্থান নেব, তখন আমার সামনে স্পেসগুলো কিন্তু আরো নির্দিষ্ট হচ্ছে, এবং সেখানে লেফট ডেমোক্রেটিক মুভমেন্ট, এবং এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে রাজ্যের চাহিদা। যদি এই মুহূর্তে লেফট ফ্রন্ট সেই জায়গায় দলগতভাবে করতে পারে না, অটোমেটিক অন্য জায়গায় চলে যাবে। আমি মহিদুলের কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত একবার দেখে নেব। একটা লাইন বলছি, আমরা এখানে শুধু বলি কেন্দ্রীয় ভাবে নয়, আজকে এই মুহূর্তে বিজেপি কিন্তু 33টা বিধানসভায় ভোট হচ্ছে। আমরা যদি দেখি যে কত দ্রুত মানুষের মত পাল্টায়, এই 33টা বিধানসভার মধ্যে বেশ কিছু বিধানসভা
বিজেপির দখলে ছিল 4 মাস আগে কেন্দ্রীয় নির্বাচন হতে। এই জায়গায় আজকে বিজেপির রাজ্যের মানুষজনের কাছে, নেতৃত্বের মানুষজনের কাছে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া, কারণ সারা দেশ জুড়ে এক্সপেক্টেড ফলাফল বিজেপির হয়নি, সেটা নেতিবাচক। রাজ্যে কিন্তু বিজেপির ফলাফল, লোকসভা বিধানসভা নির্বাচনের মধ্যে তো একটা মৌলিক পার্থক্য আছে। না, এখানে বিজেপি, এখানে বিধানসভা নির্বাচন, বিধানসভা সেখানে কিছু লোকাল কেমিস্ট্রি আছে, সেখানে অ্যান্টি ইনকামবেন্সি আছে। লোকসভা বলছি না, আমি লোকসভা বলছি না, আজকে যে বিধানসভা, আজকে যে 33টা বিধানসভা হয়েছে, সেই বিধানসভা নির্বাচনগুলোর রেসপেক্টে আমি কথা বলছি, লোকসভা বলছি। আমরা দ্রুত একবার দেখে নেব, শ্রমিক আমাদের সঙ্গে স্টুডিওতেই আছে। শ্রমিক ভট্টাচার্য, যিনি পূর্বসরী, বাদল ভট্টাচার্য, আজকে বহু টেলিফোন কল এসছে অফিসে যে তিনি কেমন আছেন, তিনি কোথায় আছেন, রাজনীতিতে আছেন কিনা। 1999 সালে তিনি আরেকটি উপনির্বাচনে অশোকনগর থেকে বিজেপির হয়ে, তখন অবশ্য জোট ছিল, তিনি বিধানসভায় গেছিলেন। বাদল ভট্টাচার্য কেমন আছেন? এককভাবে প্রথম বিধানসভায় বিজেপি বিধায়কের আত্মপ্রকাশ ঘটল। বিধানসভায় এবার বিজেপি প্রতিনিধি শ্রমিক ভট্টাচার্য। এর আগে অবশ্য এই রাজ্যে বিজেপি একজন বিধায়ক পেয়েছিল। শ্রমিক ভট্টাচার্যের আগে বাদল ভট্টাচার্য। 1999 সালে উত্তর 24 পরগনার অশোকনগর কেন্দ্র থেকে বাদল ভট্টাচার্যের হাত ধরে রাজ্য বিধানসভায় বিজেপি প্রথম খাতা খোলে। সেবার অবশ্য তৃণমূলের সঙ্গে বিজেপির জোট ছিল। অত্যন্ত ভালো লাগছে। শ্রমিক আমার ছোট ভাইয়ের মতো, এবং সে জিতেছে, এটা অত্যন্ত আনন্দের। একজন না, অনেক জিতবে, অনেক জিতবে। এই রাজ্যে প্রথম বিজেপি সাংসদ তপন শিকদারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বাদল ভট্টাচার্য, পেশায় আইনজীবী। শ্রমিক ভট্টাচার্যের মতোই বাদল ভট্টাচার্য ছাত্রাবস্থাতেই আরএসএস মতাদর্শে আকৃষ্ট হন, তারপর বিজেপিতে যোগদান। 1999 সালে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল বিজেপি। সেই সময় উপনির্বাচনে জিতে বিধায়ক হন বাদল ভট্টাচার্য। 15 বছর পর তাঁর হাত থেকে এবার পদ্ম ব্যাটন তুলে নিলেন শ্রমিক ভট্টাচার্য। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি মইদুলের কাছে যাব। মইদুল, যেটা খানিকক্ষণ আগেও বলছিলাম, সেটা হচ্ছে যে বিজেপি যেখানে 2014-র এই অভূতপূর্ব সাফল্য এবং জনসমর্থনে যেখানে পৌঁছেছিল, একাধিক রাজ্যে স্যাচুরেশন পয়েন্টে চলে এসছে, আর বাড়ার জায়গা নেই। এখন শুধুই কমার পালা, তারপরে আবার বাড়ার পালা। সেখানে এই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং তামিলনাড়ুর মতো রাজ্যে, বিহারে, এখানে এই বাড়ার স্কোপগুলো তো আছে। এবং তোমার কি মনে হয় যে এই রাজ্যগুলোতে বিজেপি এবার বাড়তি জোর দেবে? তার কারণ অন্যান্য রাজ্যগুলিতে আর বাড়ার মতো আসন নেই, বরঞ্চ কমার সম্ভাবনা বেশি। হ্যাঁ, মানে যে দুটো রাজ্যে 2014 সালের লোকসভাতে আশাতীত ফল করেছিল, ভালো মানে আশাতীত ভালো ফল করেছিল বিজেপি, একটা হচ্ছে আসাম এবং একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনি যদি ভোটের নিরিখে আপনি দেখেন, অন্যান্য রাজ্যগুলোতে বিজেপি যে ভালো ফল যেগুলো করেছিল, সেগুলো বিজেপির একটা অতীত ইতিহাস আছে। উত্তরপ্রদেশ, বিহার, পার্টিকুলারলি উত্তর ভারতের যে রাজ্য এবং পশ্চিম ভারতের যে রাজ্য, জম্মু কাশ্মীরের 3টে আসন, জম্মু কাশ্মীরও 3টে আসন পেয়েছে। কিন্তু ভোটের আপনি যদি বিচারে সেদিক থেকে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার পশ্চিমবঙ্গ এবং আসামে সেটা একটা ভালো ফল করেছে। কিন্তু এখন যেটা হচ্ছে, আপনি আসামের যদি নির্বাচনটা দেখেন এবারে, কিন্তু বিজেপি তেমন ভালো ফল করতে পারেনি। বিহার, উত্তরাখণ্ড, এটা 25 জুলাইতে উত্তরাখণ্ড রেজাল্ট বেরিয়েছিল, জুলাই মাসে তারপরে এবারে তো আরও কয়েকটা নির্বাচন হলো। সেখানে কিন্তু বিজেপি 2014 সালের যে লোকসভা নির্বাচনে বিধানসভার যে সেগমেন্টগুলো, এটা আগেও আলোচনাতে এসছে, সেখানে কিন্তু ভালো ফল করতে পারি। এবার সেটা কেন করতে পারছে না, এখানে হচ্ছে আমাকে যেটা বোঝার দরকার আমাদের সকলকে, সেটা হলো যে এই যে এক তো লোকসভা বিধানসভা দুটো আলাদা আলাদা ব্যাপার, কিন্তু তার সঙ্গে সঙ্গে লোকাল ফ্যাক্টরসগুলো যেমন আছে, আবার উল্টো দিকে যেমন বিজেপি বিরোধী জোটও কিছু কিছু জায়গায় হয়েছে। যেমন ধরুন বিহারের ক্ষেত্রে হচ্ছে কি হয়েছে, যে বিজেপি মূলত সেটা ব্রাহ্মণ মানিয়াদের একটা পার্টি হিসেবে ধরা হয়, তার সঙ্গে রামবিলাস পাসওয়ানের একটা দলিত অ্যালায়েন্স, সেটাকে কাউন্টার করার জন্য ওখানে যে ওবিসি যে পার্টিগুলো, অর্থাৎ লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল আরজেডি, এবং তার সঙ্গে জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের, এবং তাদের কিন্তু সামাজিক ভিত্তিগুলো আলাদা। ওবিসিদের মধ্যে যাদব এবং কুর্মী, এরা কিন্তু একটা সময় জনতা দলেই ছিল। তো তারা কিন্তু খুব ন্যাচারালি একসঙ্গে আসলো, এবং এসে তারা 10টার মধ্যে 6টা আসন তারা জিতেছিল, একটা আসন মাত্র 700 ভোটে তারা হেরেছিল। রাজ্যের প্রেক্ষিতে এবার রাজ্যের প্রেক্ষিতে যেটা হচ্ছে, কিন্তু রাজ্যের প্রেক্ষিতে দুটো জিনিস আলাদা হচ্ছে। আপনি দেখুন বাকি যে উপনির্বাচনগুলো হলো, সেটা কিন্তু দেখুন একদিক থেকে বলা যায় কেন্দ্রীয় সরকারে বিজেপি এসে যে প্রমিসগুলো তারা করেছিল, সেই প্রমিসগুলো হয়তো কিছুটা
হয়তো পূরণ হয়নি, তার বিরুদ্ধে একটা হালকা অ্যান্টি ইনকামবেন্সি, যদিও আমি এটা কেভিয়েট দিয়ে রাখছি, এটা এখনই একটা বিজেপি বিরোধী মোদি হাওয়া, মোদির বিরুদ্ধে একটা ভোট, এটা বলা যাচ্ছে না, কারণ সামনে বড় বড় নির্বাচন আছে, মহারাষ্ট্র আছে, হরিয়ানা আছে, সেটার পরে হয়তো একটা জিনিস বলা যেতে পারে। কিন্তু রাজ্যের দিকে যদি আপনি দেখেন, তাহলে রাজ্যে কিন্তু আপনাকে দেখতে হবে যে এখানে আলোচনাটাও আগে সেটা এসছে, যে বিজেপি কিন্তু অন্তত এই দুটো কেন্দ্রে একটা অল্টারনেটিভ হিসেবে, তৃণমূলের একটা অল্টারনেটিভ হিসেবে উঠে এসছে। সেটা রাজ্যে আগামী দিনে 294টা বিধানসভার ক্ষেত্রে সেটা হবে কিনা সেটা এখনই বলার এখনো সময় আসেনি, অর্থাৎ তার বাস্তব ভিত্তি অ্যাটলিস্ট খুব সংখ্যা। এবং একদিকে শ্রমিক জয়ী হলো এবং প্রায় তার জনসমর্থন অটুট রেখে 1% কম ভোট ক্ষয়, আর অন্যদিকে দ্বিতীয় রিতেশ তিওয়ারি দ্বিতীয় চৌরঙ্গী কেন্দ্রে, একদমই এটা তো নিঃসন্দেহে। কিন্তু তার সঙ্গে আমি যেটা অ্যাড করব, বিশ্বনাথ একটা আমি দিচ্ছি, সেটা হলো 24টা বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে 1 নম্বর দল ছিল, 24টা দ্বিতীয় দল ছিল, 96টা বিধানসভা ক্ষেত্রে নির্ণায়ক শক্তি। একদমই একদমই। এবার সেটা কিন্তু হচ্ছে যে এবার এই একটা কনটেক্সটে কিন্তু তৃণমূলেরও কিন্তু ভোট বাড়ছে। মানে আমি যদি এই দুটো নির্বাচনে আপনি দেখেন, তাহলে কিন্তু বসিরহাট দক্ষিণেও তৃণমূলের ভোট বাড়ছে এবং চৌরঙ্গিতেও তৃণমূলের ভোট বাড়ছে। এবার সেটা কেন বাড়ছে? আপনি যদি লোকসভাতে যদি দেখেন, তাহলে বসিরহাট দক্ষিণের এই যে অ্যাসেম্বলি সেগমেন্টের যে যদি দেখেন, তাহলে দেখবেন ওখানে কিন্তু 3টে মুসলিম প্রার্থী ছিল, অর্থাৎ আব্দুর রহিম হচ্ছে আপনার কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল, তার সঙ্গে নুরুল হুদা লেফট ফ্রন্টের ক্যান্ডিডেট ছিল এবং ইদ্রিস আলী তৃণমূলের ক্যান্ডিডেট ছিল। সংখ্যালঘু ভোটটা কিন্তু একটা বড় অংশ সংখ্যালঘু ভোটটা কিন্তু স্প্লিট করেছে, বিজেপি প্রার্থীও কিন্তু সংখ্যালঘু ভোট কিছু পেয়েছে। এবং এমনও রিপোর্ট আসছে যে বাঙালি মুসলিম পার্টিকুলারলি সেখানে একটু বিজেপির একটা অংশে যাচ্ছে, অর্থাৎ 2013 সালের জুন মাসে বিজেপির যে মুসলিম যে মেম্বার তারা প্রায় 6.5%-এর মতো ছিল, এখন কিন্তু 2014 সালের জুন মাসে অর্থাৎ ইলেকশনের পরে কিন্তু সেটা 12.5%-এর মতো চলে যাচ্ছে, প্রায় দ্বিগুণ। এরকম কিন্তু একটা রিপোর্ট কিন্তু এসছে অলরেডি, প্রায় দ্বিগুণ। এবং সেই জন্য আপনি দেখবেন যে দক্ষিণবঙ্গে বিজেপির পলিটিক্যাল আর্টিকুলেশনটাও কিন্তু একটু অন্যরকম হচ্ছে, তারা কিন্তু আর খুব কড়া হিন্দুত্বের কথা কিন্তু তারা বলছে না। উত্তরবঙ্গে সেটা হতে পারে, কারণ আসাম এক্সপেরিমেন্টটা তারা হয়তো ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে কমপ্লিটলি একটা আলাদা কথা বলছে। বাকি কিন্তু সমস্যাটা এটা হয়ে যাচ্ছে যে এটা কেন হচ্ছে, সেটা হচ্ছে বামেদের যে একটা মানে সবসময় এই ক্ষয়টা হয়ে যাচ্ছে গত কয়েক বছরে, এটাই তার মূল কারণ। এবং এখানে একটা অ্যালায়েন্সের কথা হচ্ছিল, আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই। দেখুন, অ্যালায়েন্স ব্যাপারটা পশ্চিমবঙ্গের অন্তত ক্ষেত্রে, বিহারে যেমন একটা সামাজিক ভিত্তি একটা থাকে, পশ্চিমবঙ্গে তো একটা মতাদর্শগত ভিত্তি, কারণ এখানে একটা মতাদর্শগত একটা রাজনীতির তো একটা ব্যাপার বরাবরই ছিল। কত যদি আপনি 70-80 সালের যদি আপনি একটা রাজনৈতিক ইতিহাস দেখেন, সেখানে 3টে মতাদর্শগত আজকের দিনের বড় মতাদর্শগত রাজনৈতিক অ্যালায়েন্স আপনি দেখতে পারেন। একটা হচ্ছে কংগ্রেস ঘরানার রাজনীতি, যেটা মূলত জাতীয়তাবাদী ঘরানার রাজনীতি, তার সঙ্গে এখন যোগ হয়েছে একটা পশ্চিমবঙ্গে বিজেপির ঘরানার একটা রাজনীতি, এবং সেখানে কি বিজেপি যেহেতু টেস্টেড নয়, এনিগমা ফ্যাক্টর উদাহরণ আগে বলছিলেন, সেটা একটা তার সঙ্গে যোগ হচ্ছে, আর একটা বাম ঘরানার রাজনীতি। আপনি তো অ্যালায়েন্সটা করে দিতে চাইলেই তো কংগ্রেসের সঙ্গে লেফট ফ্রন্টের অ্যালায়েন্সটা এভাবে তো ঠিক ব্যাপারটা হয় না একদম। আরেকটা যেটা আমার সব থেকে যেটা শেষ আমার যেটা বক্তব্য, যে বামেদের কিন্তু যে বৃদ্ধতন্ত্র চলছে, অর্থাৎ যে লিডারশিপ রিজেক্টেড হয়ে গেছে, নতুন লিডারশিপ উঠে আসছে, নেতৃত্বের বদল এবং তার সঙ্গে গণ আন্দোলন যেটা 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 আমি একেবারে শেষ মিনিটে আমি শ্রমিকের কাছে আরেকবার আসবো। শ্রমিক, তুমি এই স্টুডিওতে আসার আগে তৃণমূল কংগ্রেস বিরোধী একটা মহাজোটের নিয়ে আলোচনা হচ্ছিল, প্রায় কল্পনা স্তরেই, কিন্তু সেই বিষয়টা বিজেপির কি বক্তব্য থাকবে যে এই তৃণমূল কংগ্রেস বিরোধী ভোটকে এক ছাতার তলে আনা যায়, সম্ভব, যেখানে মতাদর্শগতভাবে এত তফাৎ বিজেপি কংগ্রেস বামেদের? মতাদর্শগত তফাৎ নিয়ে কোনো জোট দীর্ঘস্থায়ী হয় না। একটা সাময়িক মঞ্চ তৈরি হতে পারে, সেটার মধ্যে তার ইনার কনফ্লিক্টেই সে খুব তাড়াতাড়ি ভেঙে যায়, ফলে যে পলিটিক্যাল স্পেসটা তারা ভর্তি করবে, মুহূর্তে দেখা যায় সেই পলিটিক্যাল স্পেসটা অদূরেই খালি হয়ে যায় এবং যার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে সেই সুযোগটা পেয়ে যায়। এখন দেখুন, এটা ঠিকই যে তৃণমূল কংগ্রেস যারা তৈরি করেছিলেন মমতা দেবীর সঙ্গে, তারাও এখন বুঝতে পারছেন যে আজকে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখে যে ভূতেরও ভবিষ্যৎ আছে, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। ফলে তারাও চিন্তাভাবনা করছেন সেখান থেকে যে ভায়াবল অল্টারনেটিভ হিসেবে নিজেকে প্রজেক্ট করতে পারবে, যে বেশি ভিজিবল হবে, যার পোটেনশিয়ালিটি বেশি থাকবে, অন্তত বিভিন্ন ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে পারবে, মানুষ তাকে বেছে নেবে। কিন্তু চতুর্মুখী লড়াই যে শক্তি ক্ষয় বিরোধীদের,
চতুর্মুখী লড়াইয়ে সবসময় বিরোধীদের শক্তিকার হয়, এটা তুমি বলছো মানুষ বেছে নেবেন সব থেকে শক্তিশালীকে? হ্যাঁ, নিঃসন্দেহে মানুষ বেছে নেবে। মাল্টি পার্টি ডেমোক্রেসিতে তো 35% ভোট পেয়েছে, 35%-এর কাছে গিয়ে 2016-তে গিয়ে আমাদের সরকার তৈরি হবে। এটা তো তার মানে হচ্ছে ওই 4টে জায়গায় ভোটটা ভাগ হবে। এখানে একটা কথাই বলা গেছে যে শ্রমিক ভট্টাচার্য আর গড অফ স্মল থিংস হয়ে থাকবেন না, তিনি একটা বড় দায়িত্ব নিতে হবে তাকে। একেবারে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং অবশ্যই শ্রমিক শেষে আরেকবার তোমায় অভিনন্দন, এবং অবশ্যই অভিনন্দন চৌরঙ্গী কেন্দ্রে যিনি জিতেছেন নয়না বন্দ্যোপাধ্যায়কেও, এবং নির্বাচনে যারা হয়তো আজকে জয়যুক্ত হলেন না কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হলেন, তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকের প্রতিপক্ষ শেষ করব। ভালো থাকবেন সবাই।